আসসালামু আলাইকুম। আমি তারিক হাসান হীরা। বর্তমান ঠিকানা উত্তরা, ঢাকা ১২৩০। আমার জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনার কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি তখন আমার গ্রামের বাড়ি থাকি। আমার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা। গ্রামের নাম বলতে সংকোচ বোধ করছি। অর্থাৎ গ্রামের নামটা তিনি বলতে চাইছেন না। আমি তখন মাত্র ৫ম শ্রেণীর ছাত্র, তবে বুঝতে শিখেছি সবকিছুই। বয়স ১০ কি ১১ বছর। আমার বাড়ি থেকে আমার নানু বাড়ি কাছেই। হঠাৎ একদিন বিকেলবেলায় আমি আমার নানা বাড়ি বেড়াতে যাই। তখন আ আমন ধান কেটে ঘরে তোলার সময়। নানু আমন ধান সিদ্ধ করতে করতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। যে বড় পাতিল দিয়ে ধান সিদ্ধ করছিল নানু, সেটা আমার মামির বাড়ি থেকে আনা। অর্থাৎ আমার মামার শ্বশুর বাড়ি থেকে আনা। আর মামার শ্বশুর বাড়ি ছিল নানু বাড়ির থেকে খুব কাছে। ধান সেদ্ধ শেষ হওয়ার পর নানু আমাকে বলল, আ "নানু ভাই, এই ধান সিদ্ধর পাতিলটা তোমার মামিদের বাসায় দিয়ে আসো।" মামির বাড়িতে যাওয়ার রাস্তাটা ওই সময়ে বেশ ছমছমে ছিল। একে তো গ্রামের রাস্তা, মোটামুটি জনমানবহীন, তার উপরে একেবারে জংলা পরিবেশ। আবার এই জঙ্গলের পাশে ছিল একটা পুরাতন কমিউনিটি ক্লিনিক। এই কমিউনিটি ক্লিনিকের পাশেই একটা আ বড় কদম ফুল গাছ, যেটাও খুব ভুতুড়ে লাগত। এই রাস্তা দিয়ে অনেকেই অনেক ঘটনার শিকার হয়েছে। অনেকেই অনেক কিছু দেখেছে এই বিভিন্ন গাছের ফাঁক-ফোকর দিয়ে। এছাড়াও এই জায়গাটাতে অদ্ভুতভাবে অনেকেই অ্যাক্সিডেন্ট করেছে, যেটা একটা গ্রামের রাস্তায় সাধারণত হয় না। আমি একা পাতিলটা নিয়ে যেতে সংকোচ বোধ করছিলাম। পাশের বাড়ির টিপু নামের এক ছেলেকে আমার সাথে যেতে বলি। কিন্তু সন্ধ্যা হওয়ায় সে আমার সাথে যেতে আর রাজি হলো না। তাই আমি একাই ওই ধান সেদ্ধর কালি ভর্তি পাতিলটা নিয়ে আমি হাঁটছি। যখন আমি হাঁটতে, হাঁটতে ওই পুরাতন কমিউনিটি ক্লিনিকের কাছে গেলাম, তখন পেছন থেকে শুনি কে যেন আমার নাম ধরে ডাকছে। আমি একটু ভয় পেতে লাগলাম। পেছনে তাকিয়ে দেখি ওই টিপু নামের ছেলেটা আমাকে ডাকছে। আমি ওই জায়গায় দাঁড়িয়েই থাকি। ওর দিকে তাকিয়ে আমার বেশ অদ্ভুত লাগে। কেমন যেন ভাসছে, ভাসছে মনে হয় ওকে। ও দৌড়ে এসে আমাকে বলল, "চলো আমরা দুজনে পাতিলটা ধরে নিয়ে যাই।" আমিও তাই করি। আমি তখন ওকে বললাম যে, "কিরে? আমি ডাকলাম তখন তো আসলি না। এখন কেন আসলি?" ও বলল যে, "তোর নানু আমাকে পাঠাইছে।" আসলে না, নানু ওকে আমার নানু পাঠিয়েছে, না ওটা টিপু ছিল। ও আমাকে বারবার আস্তে হাঁটার কথা বলছিল। আস্তে, আস্তে আ হাঁটতে বারবার বলছিল সেই ছেলেটা। আমি বলছিলাম যে, "আরে ভাই তাড়াতাড়ি হাঁট। রাত হয়ে যাচ্ছে।" রাত হয়ে গেলে এই রাস্তা দিয়ে একা, একা আমি কিভাবে যাব? ও বলল, "আমার পায়ে জুতা নেই। ভাঙা রাস্তা দিয়ে আমার হাঁটতে পা ব্যথা পাই।" অর্থাৎ সেই ছেলেটা তখন বলল যে, "আমি হাঁটতে বলছি কারণ হচ্ছে আমার পায়ে জুতা নেই। আমি জোরে হাঁটলে বিভিন্ন কিছুর সাথে আমি পায়ে ব্যথা পাচ্ছি।" আমি তখনও ওর পায়ের দিকে লক্ষ্য করিনি। কিছুক্ষণ হাঁটার পরে যখন মামাদের বাড়ির পাশে এলাম, তখন ও বলতে লাগলো যে, "আমি আর যেতে পারবো না। তুই এটা নিয়ে যা।" এই বলে সে পাতিলটা ছেড়ে দিয়ে একা চলে যেতে লাগলো এবং বলতে লাগলো, "আমি সামনে দাঁড়াবো, তুই পাতিলটা রেখে তাড়াতাড়ি আসিস।" আমি বললাম, "আচ্ছা ঠিক আছে।" এই বলে কিছুক্ষণ পর পেছনে তাকিয়ে দেখি ও নেই। একেবারে হাওয়া। আমি তখনও কিছু মনে করি না। আমি মনে করলাম যে ও হয়তো একটু দৌড়ে গিয়ে সামনে দাঁড়িয়ে আছে। এরপরে আ আমি পাতিল নিয়ে মামিদের বাড়িতে চলে এলাম। মামিদের বাড়িতে এসে আমি মামিকে ডাকলাম। মামির মা অর্থাৎ মামার শাশুড়ি ঘর থেকে বের হয়ে আমার হাত থেকে পাতিলটা নিল। মামি এসে বলল যে, "হীরা ঘরে আসো।" আমি বললাম যে, "না মামি, রাস্তার মাথায় টিপু দাঁড়ায় আছে। আমার জন্য অপেক্ষা করছে। রাত হয়ে যাচ্ছে, আমি চলে যাই মামি।" মামি একটা চিপসের প্যাকেট হাতে দিয়ে বলল, "সাবধানে যাও।" আমি বললাম, "আচ্ছা ঠিক আছে মামি, আমি আসি।" এ বলে আমি তাড়াতাড়ি মামিদের বাড়ি থেকে বের হয়ে রাস্তায় উঠি। এদিকে সন্ধ্যা গড়িয়ে প্রায় রাত হয়ে যাচ্ছে। রাস্তায় উঠে
খুঁজছিলাম আমি। হঠাৎ কিছুক্ষণ পরেই দেখি টিপু মস্ত জঙ্গলের মাথায় একটা মাদ্রাসার পাশে দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি হেঁটে তার কাছে যাই এবং দুজন বাড়ির উদ্দেশ্যে রওনা হই। সেই জঙ্গলের মাঝপথে ও আমাকে চিপসের প্যাকেটটা ছিঁড়তে বলে। সন্ধ্যার সময় জঙ্গলের পাশে চিপস খাওয়ার দরকার নেই। আমি বললাম যে, "বাড়িতে গিয়ে খাবো চল।" কিন্তু বারবার বলায় আমি তার হাতে চিপসের প্যাকেটটা দিয়ে দেই এবং সে চিপসের প্যাকেট ছিঁড়ে খেতেও লাগলো। আমি তখনও বুঝতে পারিনি যে এটা টিপু না অন্য কিছু। এবার দুজন চিপস খেতে, খেতে যখন কদম গাছটার জায়গায় গেলাম, তখন আমার হাত থেকে একটা চিপস রাস্তায় পড়ে যায়। আর তখন আমি নিচের দিকে তাকাই আর যা দেখতে পাই, সেটা দেখার পরে আমি ভীষণ রকমের ভয় পেয়ে যাই। আমি দেখি ওর পায়ের গোড়ালিটা ছিল সামনের দিকে এবং পায়ের পাতাটা ছিল পেছনের দিকে। আর ওর পায়ের লোম এবং পায়ের গঠন বেশ শক্ত ও লম্বা এবং পুরো গায়ে পুরো পায়ে লম্বা, লম্বা লোম রয়েছে এবং নখ রয়েছে বড়। এটা দেখে আমি একটা চিৎকার দিয়ে উঠি। ওর পায়ের পাতাটা অনেক কালো এবং বড় ছিল, যেটা স্বাভাবিক মানুষ থেকে একেবারে সম্পূর্ণ আলাদা। আমার শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যায় এবং আমি চিৎকার করেও চিৎকার করতে পারছিলাম না। হঠাৎই দেখি আমার পাশ থেকে ও উধাও হয়ে গেল। আমি এবার পুরো থরথর করে কাঁপতে, কাঁপতে দৌড় দেই এবং ওই পুরাতন কমিউনিটি ক্লিনিকের সামনে এসে আমি পড়ে যাই। আমার হাঁটু, কনুই সব জায়গায় ক্ষত হয় এবং রক্ত পড়তে লাগলো। তবুও আমি উঠে দৌড়ে নানুদের বাড়িতে না গিয়ে আমাদের বাড়িতে চলে আসি। বাড়িতে এসে কাউকে কিছু না জানিয়ে পানি খাই এবং ক্ষতস্থানে মলম লাগাই। মনে, মনে অনেক বেশি ভয় পেতে থাকি। রাতে যখন পড়তে বসলাম তখন বারবার শুধু এই দৃশ্যটা আমার চোখের সামনে ভাসতে লাগলো। ঐদিন রাতে আমার বিছানায় না ঘুমিয়ে আমি আপুর সাথে ঘুমাতে যাই, কিন্তু আমার চোখে কিছুতেই ঘুম আসে না। আমি শুধু ওই পায়ের দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে উঠছিল। কিছুক্ষণ পর সারা শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছিলাম। সেই সাথে শরীরে প্রচণ্ড জ্বর। ঘুমাতে না পেরে মাকে ডাক দিলাম। মা শরীরের অবস্থা দেখে অনেক খারাপ। গভীর রাতে নাকি দরজা খুলে কয়েকবার বাহিরে যাওয়ার চেষ্টা করছিলাম আমি, যা সকালে আর আমি মনে করতে পারছিলাম না। সবাইকে নাকি বলছিলাম আমাকে আমার সেলিম স্যার ডাকছে। পরদিন সকালে আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না। আমার পা গুলো একেবারে অবশ হয়ে গেছিল। তারপর দীর্ঘদিন কবিরাজের সাথে ঝাড়াফিরা করানোর পরে আল্লাহর রহমতে আমি সুস্থ হয়ে উঠি। তবে ওইদিন রাতে আমি যা দেখেছিলাম সেই দৃশ্যটি এখনো আমার চোখের সামনে আমি চাইলেই আনতে পারি। আর এখনো আমি মানুষের পায়ের দিকে তাকাতে মাঝে, মাঝে ভয় পাই। আশা করি আপনারা আমার সাথে ঘটে যাওয়া বিষয়টি শেয়ার করবেন। ধন্যবাদ। ঘটনাটির সময় ১৯৭৩ সাল। বেশ অনেক আগের ঘটনা। ঘটনাটির স্থান পাবনা জেলার পাকশী। আমরা যেটা পাকশী বলি আরকি। আপনারা পাকশীর নাম শুনেছেন। বিশেষ করে পাকশীটা কিন্তু হার্ডিঞ্জ ব্রিজের জন্য আমরা বিখ্যাত। পাকশীটা আমরা মানে আ হার্ডিঞ্জ ব্রিজের নামেই আসলে চিনি। পাকশী ব্রিজ, পাকশী হার্ডিঞ্জ ব্রিজ বলে আমরা সবাই চিনি। তো আমি এই পাকশীর একটি ঘটনা বলব। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা পাকশীতে গিয়েছেন, আমি একটু এনভায়রনমেন্টটা বলি। আপনারা যদি এখন যান, আপনারা কিন্তু যাওয়ার সময় দেখবেন যে পাকশীর একপাশে নির্মাণযোগ্য হচ্ছে। খুব আলো, অনেক কিছু। কিন্তু আরেকটা পাশ ঠিক ততটাই অন্ধকার। একটা পাশ যেমন আলো, আরেকটা পাশ ঠিক ততটাই অন্ধকার। বিশেষ করে আপনারা যদি পাবনা থেকে ভেড়ামারার দিকে যান, আপনারা হাতের আ বাম পাশে আপনারা বিশাল দেখবেন যে সরকারি অবকাঠামো নির্মিত হচ্ছে। কিন্তু হাতের ডান পাশে দেখবেন একদম শুনশান নীরবতা, অন্ধকার, তেমন কিছুই দেখা যায় না। ঠিক মনে হবে যে একপাশে দিন আর একপাশে রাত এরকম মনে হবে। তো যেই পাশটাতে অন্ধকার মনে হয়, ওটা দিনের বেলাতেও
আজ এখন পর্যন্ত সেই জায়গাতে লোকবসতি খুবই কম। পাকশী যে স্টেশনটা, যে স্টেশনের পাশে যে বিশাল জায়গা রয়েছে, রেলের জায়গা, সেখানে কিন্তু অনেক হন্টেড স্টোরি রয়েছে। সেই আশেপাশে যে গ্রাম রয়েছে, সেই গ্রামগুলোতেও কিন্তু অনেক স্টোরি রয়েছে। আমি আজকে এমনই একটি স্টোরি আপনাদেরকে বলবো। তো সেই স্টোরিটা একটি কুয়া কেন্দ্রিক, একটা কূপ বা কুয়াকে কেন্দ্র করে আজকে আমাদের স্টোরি। যারা পাকশীতে আছে, পাকশীর যদি কেউ আমার এই গল্পটা শুনে থাকেন বা পাকশীর ওদিকে কেউ গিয়েছেন, তারা আমার ঘটনার সঙ্গে একটু মিলিয়ে নিতে পারেন। ঘটনাটি আমি শুনেছি পাকশীতে ফুরফুরা শরীফের একটি মাদ্রাসা রয়েছে। ওই মাদ্রাসারই একজন শিক্ষার্থীর কাছে আমি এই গল্পটি শুনেছি। সেই শিক্ষার্থীর নাম হচ্ছে হাফেজ নাইম। এই হাফেজ নাইমের কাছ থেকে আমি এই ঘটনাটি শুনেছি। তা আশা করছি আপনাদের ঘটনাটি সবার ভালো লাগবে। ঘটনাটির সময়কাল আমি আগে বলেছি 1973 সাল। হার্ডিঞ্জ ব্রিজ থেকে কেউ যদি পাকশীর মেইন বাজারের দিকে যেতে যায়, এখন পর্যন্ত হাতের দুপাশে বিশাল বড় বড় গাছ রয়েছে, শতবর্ষী এক একটা গাছ। এখনো সেদিক মানে আপনার দিনের বেলা যেতে গা ছমছম করে উঠবে। সেই এখন তো পাকা রাস্তা হয়েছে, দুই পাশে গাছগুলো রয়েছে। তো আমরা যদি ওই দিকে যেতে থাকি, যে যাওয়ার সময় হাতের ঠিক বাম পাশে আমাদের একদম ফাঁকা জায়গা পড়বে। আর ওই ফাঁকা জায়গাটা আরেকটু পার হয়ে গেলেই মানে পদ্মা নদী। ওই জায়গাগুলোতে এখনো ওইভাবে জনবসতি নেই। তো ওই জায়গাতে একসময় বেশ একটু ঝোপঝাড় এরকম ছিল আর কি। ওই ঝোপঝাড়ের মধ্যে ব্রিটিশ পিরিয়ডের একটি কুয়া ছিল। বলা হয় যে হার্ডিঞ্জ ব্রিজ যখন তৈরি করা হয়, ওই তৈরি করার সময় খাওয়ার পানির প্রয়োজন ছিল। তখন ওই জায়গাটাতে একটা কুয়া খনন করা হয়েছিল। তো ওই কুয়াটা মানে ওরকমই পড়ে আছে, এরকম বলা হতো আর ওই ঝোপঝাড়ের মধ্যে। অনেকে কিন্তু ওই ঝোপঝাড়ের ওদিকে দেখা যেত যে আপনার গরু ছাগল এগুলো বেঁধে রাখতো, এরকম কিন্তু হতো। তো এভাবেই যখন একটা সময় আস্তে আস্তে যখন ঝোপঝাড় কমে আসে, কুয়ার ওই জায়গাটা উন্মুক্ত হয়ে পড়ে। কুয়ার মধ্যে কিন্তু পানি ছিল, কুয়ার মধ্যে পানি ছিল এবং কুয়া কেন্দ্রিক কিছু অদ্ভুত কথা প্রচলিত ছিল। যেমন ওই কুয়াটা কিন্তু খুব বেশি গভীর ছিল না, নিচে পানি দেখা যেত। কিন্তু ওই কুয়াতে যদি কেউ শব্দ করত, কোনো প্রতিধ্বনি ফিরে আসতো না। আমরা দেখেছি, আমরা তো নর্মালি জানি সাধারণত 16.5 মিটার দূরত্ব যদি কম হয় তাহলে কিন্তু আমরা কোনো প্রতিধ্বনি পাই না। কিন্তু ওই কুয়াটি প্রায় 20 মিটারের মতো গভীর ছিল, মানে নিচের পানিটা দেখা যেত প্রায় 20 মিটারের মতো গভীর ছিল। কিন্তু ওখানে কোনো শব্দ করলে কোনো প্রতিধ্বনি ফেরত আসতো না। এটা অনেকেই চিন্তা করতো কি ব্যাপারে, এই কুয়াতে কথা বললে কথা ফেরত আসে না। আর একটা বিষয় হলো, ওই কুয়াতে অদ্ভুত কিছু শব্দ হতো। শব্দ বলতে কেমন, যে মনে হতো যে কুয়ার পানির মধ্যে বড় বড় মাছ রয়েছে, এরকম মাছের মতো শব্দ। মাছ যেভাবে পুকুরে শব্দ করে ওরকম শব্দ হতো। আর একটা বিষয় হতো, সেটা হচ্ছে যে ওই কেউ যদি খুব মানে ভালো করে কুয়ার মধ্যে যদি কান পাততো, তখন ওর মধ্যে অসংখ্য মানুষের কথা বলার শব্দ শোনা যেত। এই টাইপের বিষয় ওখানে ছিল। অনেকের কাছে এই কথাগুলো মানে প্রচারিত হয়ে যায় যে ওখানে এরকম এরকম আছে। তো অনেকে কুয়ার ওখানে দেখতে যায়, কেউ কান পাতলে কেউ শব্দ শোনে, কেউ শোনে না। কিন্তু ওই যে ভেতরে যে মাছ রয়েছে, ওরকম পানি নড়াচড়া করে উঠতো, বা মাছ যেভাবে একটু ঢেউ সৃষ্টি করে ওরকম ঢেউ সৃষ্টি হতো। তো এরকম মোটামুটি সবাই দেখতো। এবং এটা ঠিক যে এই যে শব্দ করলে যে শব্দ ফেরত আসতো না, এটাও ঠিক, এটাও সবাই করতো। কিন্তু ওই যে কান পাতলেই যে অনেক মানুষের কথাবার্তা বলার শব্দ, এই জিনিসগুলো সবাই সবসময় শুনতো না। কেউ শুনতো, কেউ শুনতো না, বিষয়টা এমন ছিল। তো এর মধ্যে
ঘটনাটি যেটা ঘটে আরকি, এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল উনার ছেলেকে ওই মানে মাদ্রাসায় ভর্তি করিয়েছিল। তো ওই ভর্তি করানোর পরে ওই ছেলের যে সহপাঠী, এই সহপাঠীর কাছ থেকে হাফেজ নাঈমের কাছে গল্প করেছে যে আমার বাবার সাথে একটা ঘটনা ঘটেছিল। তো ওই ঘটনাটি বেসিক্যালি আমি সংগ্রহ করতে পেরেছি। সেটি আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো এই যে মুরুব্বি, তো এই মুরুব্বি যিনি ছিলেন উনার নামটা কিন্তু আমি আসলে জানতে পারি নাই বা আমি একবার হালকা শুনেছিলাম। আসলে আমার মনে নেই উনার নামটা আসলে কি। তো আপনারা একটা নাম মনে, মনে চিন্তা করে নেন। যে চিন্তা করে নাম উনার নাম আব্দুল আলিম, এরকম একটা চিন্তা করে নেন। কারণ উনার এক্সাক্ট নাম আমি আসলে আমার মনে নেই। বা আসলে ওইভাবে মানে মনে রাখার মতো করে শুনতেও পারি নাই। আর যিনি বলেছেন উনিও আসলে এক্সাক্ট নামটা আমাকে ওইভাবে বলতেও পারেন নাই। যার কারণে আসলে এইজন্য বললাম মনে নাই আসলে। কোনমতে একটু ভাঙা, ভাঙা বলেছিলেন। যাই হোক। তো ধরে নেন যে না, তার নাম হচ্ছে আব্দুল আলিম। তো এই আব্দুল আলিম উনি তখন আ কিশোর, কিশোর বয়সী। তখন উনি এবং উনার কয়েকজন বন্ধু-বান্ধব উনারা চিন্তা করেন যে ওই কুয়াতে খালি শুনি মাছ আছে, মাছ আছে। আমরা আজকে ৪ বন্ধু মিলে ওখানে মাছ ধরতে যাব। আমরা বড়শি ফেলবো। দেখি আসলে ওখানে আমরা মাছ পাই কিনা। তো সত্যি উনারা ৪ বন্ধু মিলে সেখানে বড়শি নিয়ে যান। এই আমি কিন্তু ঘটনা বলছি সব দিনের বেলার ঘটনা। এখন যা হচ্ছে সব দিনের বেলা। তো উনি বড়শি নিয়ে সেখানে যান। উনি সহ উনার ৪ বন্ধু, আব্দুল আলিম এবং তার ৪ মানে তার আরো ৩ বন্ধু, টোটাল ৪ জন। সেখানে যান। যাওয়ার পরে বাস তারা সেখানে বড়শি ফেলেন। ঠিক অনেকক্ষণ হয়ে যায়। কিন্তু কোনো মানে বড়শির যেই যারা আধার ফেলেছে সেখানে কোনো মাছের কোনো উপস্থিতি, কোনো মাছ, কোনো আধার খায়ও না, কিছুই না। অথচ তারা কিন্তু কুয়ার পানিতে দেখছে যে পানি নড়ে উঠছে। তার মানে নিচে কিছু আছে। এভাবে যখন প্রায় ৩ ঘন্টা, ৩.৫ ঘন্টা, ৪ ঘন্টা হয়ে যায়, সবাই অধৈর্য হয়ে যায়। যে ধুর, এখানে আসলে কিছুই নাই। নিচে মনে হয় ব্যাঙ-ট্যাং আছে বা ওই দূরে তো পদ্মা নদী। পদ্মা নদীর সাথে এই কুয়ার কোনো সংযোগ রয়েছে। যার কারণে এই পানিটা এইখানে চলে আসছে। এরকম তারা চিন্তা করে। আর যদি থেকেও থাকে কোনো ব্যাঙ-ট্যাং এই টাইপের কিছু থাকতে পারে। এখানে কোনো মাছ নাই। মাছ থাকলে এতক্ষণে অবশ্যই আমাদের বড়শির ছিপে আমাদের টান পড়ত। এদিকে ৩ জন অধৈর্য হয়ে বলে যে আমরা চলে যাব। কিন্তু আব্দুল আলিম উনি আর যেতে রাজি না। উনি বলে যে, "না, আজকে আমি দেখেই ছাড়বো আসলে মাছ এখানে আছে কিনা। খালি শুনি যে এখানে বিশাল, বিশাল মাছ আছে। কই? আজকে দেখব মাছ আছে কিনা।" ওদিকে ৩ জন বলে যে, "ঠিক আছে, তুই থাক, আমরা গেলাম।" তারা মোটামুটি হাসি তামাশা করে আব্দুল আলিমের দিকে তাকিয়ে হাসি তামাশা করে তারা তাদের মতো হাঁটা দেয়। এদিকে আব্দুল আলিম যখন ওই ৩ জন চলে যাচ্ছে, বেশ দূরে চলে গেছে। মানে এতটুকু দূরে যে চিৎকার দিলে বা কোনো ডাক দিলে তারা শুনতে পারবে, এতটুকু দূর। স্পষ্টভাবে আরকি শুনতে পারবে। তখন হঠাৎ করে আব্দুল আলিম তার বড়শির ছিপে টান অনুভব করে। কিন্তু আব্দুল আলিম চিন্তা করে, এখন যদি মাছ ধরি তাহলে তো আবার ওরা চলে আসবে। চলে আসলে আ তখন আবার দেখা গেল আমি মাছ পেলাম না, ওরা মাছ পাওয়া শুরু করলো। তখন আর উনি কিছু বলেন না। উনি কিছু বলে নাই। কিন্তু দেখা যাচ্ছে যে ওই ছিপের টানটা বেশ আস্তে, আস্তে ভারী বা কঠিন হয়ে আসছে। এবং উনি কিছুতেই মানে ছিপটা উপর দিকে মানে টেনে তুলতে পারছেন না। যখন টেনে তুলতে পারছে না, তখন আ সে চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে কিন্তু টেনে তুলতে পারছে না। এদিকে কি হয়, তার যে ৩ বন্ধু হঠাৎ করে ধপাস করে একটা জোরে শব্দ শোনে। ওরা বলে, "কি ব্যাপার? এত জোরে শব্দ হইলো কিসে? পানির মধ্যে কি পড়ল?" তাকিয়ে দেখে ওই কুয়ার কাছে আব্দুল আলিম নাই। তখন ৩ বন্ধু চিন্তা করে, "কি ব্যাপার? এত জোরে শব্দ হলো, আব্দুল আলিম কুয়ার মধ্যে পড়ে গেল?" ওরা দৌড়ে ওই কুয়ার কাছে যায়। কুয়ার কাছে যাওয়ার পর দেখে যে ওইখানে বড়শিও নাই, কিছুই না, আব্দুল আলিমও নাই। কিন্তু কুয়ার মধ্যে
একটা অদ্ভুত জিনিস হচ্ছে। আমরা অনেক সময় নদীতে যে পাক সৃষ্টি হয় না বা ঘূর্ণিঝড়ের মধ্যে যেটা সৃষ্টি হয়, কুয়ার পানিতে ওরকম ঘূর্ণিঝড়ের মতো সৃষ্টি হয়েছে, এরকম পাক সৃষ্টি হয়েছে। ওই ৩ জনই বুঝতে পারে এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। তখন তারা চিৎকার চেঁচামেচি শুরু করে এবং একজন ওখানে থাকে আর ২ জনকে বলে, "দৌড় দিয়ে যাও, আশেপাশে যত লোক আছে সবাইকে ডেকে নিয়ে আসো।" তখন ওদের আর ভাগ্য ভালো, বেশি দূর যেতে হয়নি। দেখে যে একটা ভ্যান যাচ্ছে। ভ্যানে আবার কয়েকজন যাত্রী যাচ্ছে। ওই যাত্রীর মধ্যে একজন হুজুর টাইপের একজন লোক ছিলেন। তখন ওরা বলে যে, "আমার বন্ধু এই যে পানির মধ্যে পড়ে গেছে, দেখেন এই পানিতে কেমন ই হচ্ছে, আ পাক হচ্ছে। আপনারা একটু তাড়াতাড়ি আসেন, আমার বন্ধুকে উদ্ধার করতে হবে।" তখন তারা সবাই দৌড়ে সেখানে চলে আসেন। কিন্তু কুয়ার ভিতরের অবস্থা দেখে কারো কিন্তু কোনো সাহস হয় না ওর মধ্যে নামার। কারণ পানি পাক খাচ্ছে। ওই হুজুর টাইপের যিনি লোক ছিলেন, তখন উনি একটা কাজ করেন। সেটা হচ্ছে উনি একটি মাটির একটি টুকরা উঠান, শুকনা মাটির টুকরা। সেখানে একটু দোয়া পড়ে ওই টুকরাটি পানির মধ্যে ফেলে দেন। অদ্ভুত ব্যাপার, পানির মধ্যে ফেলে দেওয়ার সাথে, সাথে কুয়ার পাক বন্ধ হয়ে যায় এবং নিচ থেকে মানে পানির মধ্য থেকে হঠাৎ করে ওই আব্দুল আলিমকে মনে হলো কেউ যেন ছুঁড়ে বাইরে ফেলে দিল। মানে এমনভাবে ছুঁড়ে ফেলেছে সে উপরে এসে একদম কুয়ার উপরে এসে পড়েছে। তখন সে সেন্সলেস অবস্থায় ছিল, মানে তার পেটে অনেক পানি চলে গেছে। তাড়াতাড়ি তার আ পেট থেকে পানি বের করার ব্যবস্থা করা হলো। তার জ্ঞান ফিরল। তখন সবাই জিজ্ঞেস করল, "কি হয়েছে?" তখন বলল যে, "আমি মাছ ধরছিলাম। হঠাৎ করে বড়শিতে অনেক টান অনুভব করি। টান অনুভব করার পরেই হঠাৎ করে আমার মনে হলো কে যেন আমাকে পেছন থেকে ধাক্কা দিয়ে কুয়ার মধ্যে ফেলে দিল। এবং কুয়ার মধ্যে যখন আমি পড়ে যাই তখন দেখি সেখানে এক ভিন্ন জগৎ। সেখানে পানির মধ্যে দেখি অনেক মানুষ, অনেক মানুষ। সবারই মুখে দাড়ি, মাথায় পাগড়ি, এরকম অনেক মানুষ। এবং একজন আরেকজনকে বলাবলি করছে যে, এ আমাদেরকে বিরক্ত করার জন্য কেন আসছে? বারবার বিরক্ত করছে। একে আর ছাড়া যাবে না। এরকম তারা বলাবলি করছে। কিন্তু হঠাৎ করে একটা বিশাল আকৃতির কিছু কুয়ার মধ্যে পড়ল। ওই আব্দুল আলিম বলছে। তখন ওই লোকদের মধ্যে একজন সর্দার ছিলেন। উনি বললেন যে, "এই ছেলেটাকে উপরে পাঠিয়ে দাও। আশা করি এরপরে এখানে আর কেউ আসবে না।" তখন তাকে একজন ধরে উপরে ছুঁড়ে মারে। এইটুকুই আব্দুল আলমের মনে আছে, এই অদ্ভুত ঘটনাটা। এই যে একজন মুরুব্বি, উনি একটা ঢিল, ছোট্ট একটা ঢিল সেখানে মেরেছিলেন। কিন্তু আব্দুল আলিম নিচে থাকা অবস্থায় সে দেখেছে বিশাল একটা কিছু, বিশাল একটা ঢিলের মতো বা পাথরের মতো নিচে পড়েছে। এবং সেটার কারণে একজন ওদের যে সর্দার টাইপের একজন আছেন, উনি বললেন যে, "ছেলেটাকে উপরে পাঠিয়ে দাও।" তো এতটুকুই তার মনে আছে। তখন এই ঘটনাটা আশেপাশে যখন ছড়িয়ে গেল যে এই কুয়াতে এই ধরনের অদ্ভুত বিষয় হয়। কারণ প্রথমত অদ্ভুত বিষয় ছিল সেখানে আওয়াজ করলে সে আওয়াজটা ফেরত আসতো না। সেখানে বড় টাইপের মাছ আছে এরকম শব্দ হতো। কিন্তু কেউ কখনো মাছ সেখানে শিকার করতে যায় নাই। কারণ সেখানে একটা ভয়ের ব্যাপার ছিল, ভয় পেত। এই ৪ কিশোর যখন এই রহস্যটা উদ্ঘাটন করে, তখন ওই মুরুব্বি বলে যে, "তোমরা একটা কাজ করো।" গ্রামের কয়েকজন লোককে বলে, "তোমরা এই কুয়াটাকে বন্ধ করে দাও। কারণ এখানে যেন আর কেউ না আসে। কুয়াটা বন্ধ করে দাও।" তখন গ্রামবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় ওই কুয়াটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ওটা একদম মাটির সঙ্গে মিশে গেছে। ওটার কোনো অস্তিত্ব এখন আর নাই। তো এখন ওখানে খুঁজলেও আর কোনো ওই কুয়াটার অস্তিত্ব পাওয়া যাবে না। তবে গ্রামের যারা প্রাচীন যারা আছে পা যা মানে বা প্রবীণ যারা আছেন পাকশীতে, তো তারা হয়তোবা কুয়াটির অবস্থান বা কুয়াটির ইতিহাসটা অবশ্যই জানবেন। ইতিহাস বলতে এটির যে ঘটনাটা সেটা অবশ্যই জানবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা করছি আপনি ভালো আছেন। আমি আজকে আপনাকে এমন একটি ঘটনা শেয়ার করতে চাচ্ছি, যেই ঘটনাটা শুনে
আমি আসলে নিজেও বিশ্বাস করতে পারিনি। মানে একটা মানে জীবনে অনেক ভৌতিক ঘটনা আমি শুনেছি, অনেক ভৌতিক ঘটনা আমি কালেক্ট করেছি, অনেক রহস্যময় কাহিনী আমি পড়েছি, অনেক রহস্যর কাহিনীর সম্মুখীন আমি হয়েছি। কিন্তু আজকে এমন একটি ঘটনা এমনভাবে মানে আপনাদের কাছে আমি উপস্থাপন করব, যদি আপনারা শেষ পর্যন্ত আজকের ঘটনাটি শুনেন, আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আসলে বাস্তব জীবনে ভৌতিক জিনিসটা যে কি, আজকের যদি ঘটনাটা শেষ পর্যন্ত শোনেন তাহলে হয়তো জানতে পারবেন, বুঝতে পারবেন। ঘটনাটা আমার নিজের নয়। এটি শুনেছিলাম আমি একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার কাছ থেকে। তিনি দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন দুর্গম এলাকায় দায়িত্ব পালন করেছেন। খুন, ডাকাতি, দুর্ঘটনা, আত্মহত্যা, অপমৃত্যু, ধর্ষণ সহ অনেক ঘটনা তার কাছে, মানে এগুলো পানিপন্থা। এরকম ঘটনা সে অনেকবার ফেস করেছে। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে তিনি একটি মানে মানে একটি ঘটনা বা একটা জিনিস, একটা রাত্রের স্মৃতি তিনি এখনো ভুলতে পারেননি। সেই ঘটনাটি আজকে আমি আপনাদের সঙ্গে শোনাচ্ছি। সেই রাতের কথা বলতে গিয়ে এই পুলিশ কর্মকর্তার আর কি কণ্ঠ কেঁপে উঠতেছিল। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি ঘটনাটি। ঘটনাটি ঘটেছিল ২০০৮ সালের একটা শীতের সময়। তিনি তখন বান্দরবনের একটা পাহাড়ি থানায় কর্মরত ছিলেন। ডিসেম্বরের একদম শেষের দিকের সময়। পাহাড়ি অঞ্চলে তখন রাত নামলেই কুয়াশা আর ঠান্ডা মিলে চারপাশটাকে একটা অন্য জগতে পরিণত করে। মনে হবে যেন সাইবেরিয়ার মধ্যে চলে এসেছি, এবং এমনও একটা অবস্থা যে সেখানে রাতের বেলা কেউ বাড়ির বাহিরে বের হয় না। সেই দিন রাত প্রায় 12:30টায় থানার কাজ শেষ করে এই পুলিশ কর্মকর্তা থানার বারান্দায় দাঁড়িয়ে একজন সহকর্মীর সঙ্গে কথা বলছিলেন। চারপাশে গভীর নীরবতা, দূরে পাহাড়ের কালো ছায়া, মাঝে মধ্যে কেবল ঝিঝি পোকা তাদের সামনে এসে দৃষ্টাপ করছে আর কি। এবং এক পর্যায়ে তারা দুজনে হঠাৎ করে শুনতে পারল কোনো একটা কান্নার আওয়াজ তাদের কানে বাজতেছে। দুজনেই ঘুরে তাকালেন এবং দেখলেন প্রায় ২৫ বছর বয়সী একটা পাহাড়ি যুবক তাদের ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে। ছেলেটির চোখ একদম লাল, টকটকা লাল, মুখ বেয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে, শ্বাস নিতেও যেন তার কষ্ট হচ্ছে। এরপর আমার যে সহকারী ছিল তিনি বললেন, কি হয়েছে আপনার? এরকম এরকম করছেন কেন? তখন সে কাঁপা গলায় বলল, স্যার, আমার বোনটা মারা গেছে। এবার মানে এরপর আমি তাকে দ্রুত বললাম যে, কি হয়েছে বলেন তো, কিভাবে মারা গেল? যুবকটি মাথা নিচু করে বলল, গলায় ফাঁসি দিয়েছে। পরিস্থিতি গুরুতর বুঝে আমি আর দেরি না করে এবং একটা কনস্টেবল আমার সঙ্গে নিয়ে রওনা দিলাম তার বাড়ির দিকে। ছেলেটির বাড়ি ছিল পাহাড়ের একদম অনেক উপরে। কাঁচা পথ, চারদিকে ঘন জঙ্গল, আর মাঝে মাঝে এমন সব অন্ধকার অংশ যেখানে নিজের হাতটাকেও দেখা যায় না, শুধুমাত্র নাক দিয়ে যে শ্বাসটা নিচ্ছি, বের করতেছি, এটা শোনা ছাড়া। তার বাড়ি পৌঁছাতে রাত আরও গভীর হয়ে যায়। বাড়িতে পৌঁছাতেই মানে ঘরের ভিতর ঢুকে তারা যে দৃশ্যটা দেখেছিল, সেই দৃশ্যটা মানে তার অভিজ্ঞতায়, তার জীবনের যে এত দিনের তার যে মানে কেস স্টাডি করার যে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার মধ্যে বিরল। তারা দেখলেন একজন তরুণী ঘরের টিউবের সাথে, ঘরের কাঠের সঙ্গে মানে কাঠের আড়ার সঙ্গে মানে এমনভাবে ঝুলে আছে, মানে সেটা তাদের কাছে একটা ভয়ানক দৃশ্যর মতো। মানে এমনভাবে কেউ আসলে ঝুলে থাকে না। মৃত্যুর পর তার মুখমণ্ডলটা এতটাই বিকৃত হয়ে গিয়েছিল যে প্রথম দেখায় মানুষ বলে মনে হচ্ছিল না। চোখ দুটো অস্বাভাবিকভাবে ফুলে বেরিয়ে এসেছে, ঠোঁটের দিকে বেঁকে গেছে, চুলগুলো দিয়ে মুখটা একদম ঢেকে গেছে। মনে হচ্ছে একটা ভুতুড়ে বা একটা অশরীরী টাইপের একটা কিছু একটা দড়ির মধ্যে ঝুলে আছে। ঘরের ভিতরে একটা অদ্ভুত ভারী পরিবেশ ছিল। মনে হচ্ছিল যেন বাতাসেও এসে এই ঘরটার কাছে থমকে গেছে। তারপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়না তদন্তের জন্য থানায় আনা হলো। এরপর শুরু হলো ময়না তদন্ত করা। পরদিন ময়না তদন্ত শেষ হয়।
এই মানে কেসটা সম্পর্কে উনি এমনভাবে আমাকে বলেছে যেন ওনার কাছে মনে হচ্ছিল যে এটা তিনি একটা স্বপ্নের ঘোরে আছেন। তিনি আমাকে এভাবে বলেছেন যে উনি একটা স্বপ্নের ঘোরে আছেন। উনি দেখতেছেন যে সবকিছুই স্বাভাবিক ছিল। কিন্তু আসল ঘটনাটা শুরু হয় তার পরের রাতে। মেয়েটির পরিবার অনুরোধ করেছিল যেন মরদেহটি তাদের গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। গ্রামটি মানে এতটাই দুর্গম পাহাড়ি এলাকায় ছিল যে সেই দায়িত্ব পড়ল মানে যেই কর্মকর্তা আর কি আমাদের সঙ্গে ঘটনাটা বলেছে সেই কর্মকর্তার উপর। তো এই যে থানার যেই প্রক্রিয়াগুলো ছিল, ময়নাতদন্ত প্রক্রিয়া, তারপর মামলা হবে কিনা বা এই সব কিছু প্রক্রিয়া শেষ করতে করতে প্রায় রাত ১টা বেজে যায় এবং রাত ১টার সময় একটা পিকআপ ভ্যানে মরদেহটা তোলা হয়। সঙ্গে ছিলেন একজন কনস্টেবল, একজন পুলিশ ড্রাইভার এবং উনি নিজেই আর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, তিনি হচ্ছে ওই মৃত তরুণীর বড় ভাই। পাহাড়ি রাস্তায় ধীরে ধীরে তারা গাড়ি নিয়ে এগোতে শুরু করলো। একভাবে মানে তারা কষ্টের একটা শোক নিয়ে সেই পাহাড়ের দিকে চলছে। একপাশে গভীর খাদ তো অন্য পাশে অন্ধকার জঙ্গল। কুয়াশা এত বেশি ঘন ছিল যে হেডলাইটের আলো কয়েক গজের বেশি যেতে পারছিল না। প্রথম ১ ঘন্টায় তাদের কোনো সমস্যাই ঘটেনি, কিন্তু হঠাৎ পিছন থেকে ভেসে এলো একটা বিকট রকমের শব্দ। শব্দটা এতটাই অস্বাভাবিক ছিল যে মনে হচ্ছিল কেউ মৃত্যু যন্ত্রণায় চিৎকার করে কাঁদছে। তার কিছুক্ষণ পরেই ড্রাইভার ব্রেক কষল, দাঁড় করে দিল, একটা ব্রেক কষে দাঁড় করিয়ে দিল গাড়িটা। সবাই দ্রুত নেমে পিছনে গেল। তারপর যে দৃশ্যটা দেখলো তাতে তাদের বুকের ভিতর যেন রক্ত জমাট বেঁধে তাদের নিঃশ্বাস যেন আটকে গিয়েছিল। তারা দেখল মেয়েটির মরদেহ রাস্তার মাঝখানে পড়ে আছে। এটা কোনোভাবেই সম্ভব ছিল না, কারণ মরদেহর যে কি বলে কফিনটা ছিল, এই কফিনটাকে খুব শক্ত করে বাঁধা ছিল, কারণ তারা জানতো তারা একটা পাহাড়ি অঞ্চলে উঠতেছে, এই কফিনটাকে ভালো করে বাঁধা উচিত। পিকআপের চারপাশে উঁচু ডালাও লাগা ছিল, তবুও সেটা বাইরে এলো কিভাবে? কোনো উত্তর খুঁজে পেল না পুলিশ কর্মকর্তা। ভয়ে কাঁপতে কাঁপতে আবার মরদেহটিকে গাড়িতে তোলা হলো। সবাই আল্লাহর নাম পড়তে শুরু করলো। পুলিশ কর্মকর্তা সবাইকে আদেশ করলেন সবাই আল্লাহ আল্লাহ শুরু করেন। এরপরেই গাড়ি আবার চলতে শুরু করলো। কিন্তু প্রকৃতির ভয়াবহতা তখনও বাকি ছিল। আরও কিছু দূরে যাওয়ার পর ড্রাইভার আবারও হঠাৎ করে কাঁপা গলায় বলল, স্যার একটা জিনিস দেখেন। পুলিশ কর্মকর্তা স্পিড মিটারের দিকে তাকালেন, দেখতেছেন মিটারে দেখাচ্ছে ৮০ কিলোমিটার পার ঘন্টা। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো বাইরের দৃশ্য একটুও বদলাচ্ছে না। সামনে একই গাছ, একই বাঘ, একই পাহাড়, একই জঙ্গল, একই সব কিছু, যেন গাড়িটি চলছেই না, যেন তারা সময়ের কোনো অদৃশ্য ফাঁদে আটকা পড়ে গেছে। এমন একটা দৃশ্য দেখে পুলিশ কর্মকর্তার শরীর থেকে ঘামে মানে তারা ভিজে যাচ্ছে। এরপর একটু পরে আবার সেই হঠাৎ করে সেই চিৎকার, এবার আগের চেয়েও খুবই জোরে চিৎকার। সবাই দৌড়ে গাড়ির পিছনে গেল। তারপর যে দৃশ্য তারা দেখল তা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতিতে পরিণত হয়। তারা দেখল মরদেহটি আর শুয়ে নেই, মরদেহটি এবার একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে। পিকআপের ভিতরে দাঁড়িয়ে আছে, মাথা সামান্য একদিকে কাত করা, চুলগুলো লম্বা, মুখের সামনে ঝুলে আছে। কুয়াশার ভিতরে মনে হচ্ছিল যেন ধীরে ধীরে সে মাথা তুলে পুলিশ কনস্টেবলের দিকে তাকাচ্ছে। ঠিক সেই মুহূর্তে কনস্টেবল চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। মেয়েটির ভাই কান্নায় ভেঙে পড়ে কোরআনের আয়াত পড়তে শুরু করলো। ড্রাইভারের হাত পা কাঁপছিল। পুলিশ কর্মকর্তা নিজেও ভিতরে ভিতরে ভেঙে পড়েছিলেন, কিন্তু তিনি যেহেতু একজন কর্মকর্তা, পরিস্থিতি তিনি সামাল করার চেষ্টা করলেন। তিনি নিজেকে বোঝানোর চেষ্টা করলেন যে মৃত্যুর পর শরীরের পেশিশক্তি শক্ত হয়ে যায়, যার কারণে অস্বাভাবিক ভঙ্গি তৈরি হতে পারে। কিন্তু তার নিজের মনেও সেই ব্যাখ্যাটি কোনোভাবেই মানতে পারছিল না।
কারণ তিনি জীবনে অসংখ্য মরদেহ দেখেছেন, অসংখ্য মৃত্যুর সাক্ষী হয়েছেন, কিন্তু এমন দৃশ্য তিনি কখনো দেখেননি। আবার মরদেহটিকে শুইয়ে দেওয়া হলো, নতুন করে আবার যাত্রা শুরু করা হলো। এরপর পুরো পথ জুড়ে তাদের মনে হচ্ছিল জঙ্গলের অন্ধকার থেকে অদৃশ্য কিছু তাদের অনুসরণ করছে। পুরো জঙ্গলটি যেন তাদের দিকে এগিয়ে যাচ্ছে। মনে হচ্ছিল রাস্তার পাশে কেউ দাঁড়িয়ে আছে, কাছে গেলেই দেখা যাচ্ছে কিছুই নেই। কখনো মনে হচ্ছিল গাড়ির ছাদের উপর কেউ ধীরে ধীরে হাঁটছে, আবার কখনো মনে হচ্ছে কেউ যেন খুব শক্ত করে গাড়িটাকে একদিকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু থামলেও কোনো কিছুই বোঝা যাচ্ছে না। যখন গাড়িটা থামা হচ্ছে তখন শুধুমাত্র দেখা যাচ্ছে গভীর অন্ধকার, আর কুয়াশার মধ্যে এই অন্ধকারটাকে আরও বেশি ভয়ানক করে তুলেছে। সব কিছু মিলে তাদের এত বেশি মানে ভয়ের সময় কাটতেছিল যে পুলিশ কর্মকর্তা এটা আমাকে যখন বলতেছিল তখন তার শরীর কাঁপতে শুরু করতেছিল। কিন্তু অবশেষে তারা কিছু দূর যাওয়ার পর গভীর একটা শব্দ শুনতে পেল, যেই শব্দটি ছিল আজানের ধ্বনি। ভেসে আসলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আজানের প্রথম ধ্বনি কানে পৌঁছাতেই চারপাশের ভারী অন্ধকার যেন নিমিষেই হালকা হতে গেল। ড্রাইভারের হাতে কাঁপনি দিয়ে থেমে গেল। গাড়ি স্বাভাবিকভাবে চলতে শুরু করলো, স্পিড মিটারও স্বাভাবিক হয়ে গেল। আর আশ্চর্যজনক বিষয় হলো এরপর আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। তারা সকাল হওয়ার আগেই গন্তব্য স্থানে মানে পরিবারের কাছে মরদেহটাকে হস্তান্তর করেন এবং এরপর সেই পুলিশ কর্মকর্তা তাদেরকে জিজ্ঞাসা করেন যে আসলে এর পিছনের মূল কারণটা কী। তখন জানা যায় যেই মেয়েটা আত্মহত্যা করেছে সেই মেয়েটা বেশ কিছুদিন থেকে একটা অস্বাভাবিক আচরণ করতেছে। হঠাৎ করেই সে রাত্রেবেলা ঘুমের মধ্যে থেকে বাইরে চলে যায়, আবার মাঝে মধ্যে তাদের বারান্দার মধ্যে একা বসে বসে হাসে, আবার কখনো কখনো তার চেহারা পাল্টে যায়, আবার কখনো দেখা যায় সে একাই একাই কার সাথে জানি কথা বলতেছে। এই সব কিছু তারা বুঝে ওঠার আগেই মেয়েটি নিজে নিজেই আত্মহত্যা করে। পরে অবশ্য এই পুলিশ কর্মকর্তা একজন ভালো কবিরাজের সঙ্গে কথা বলেছিল। কবিরাজ তাকে বলেছিল হয়তো তাকে খারাপ কোনো একটা জিন আছর করেছিল, বাড়ির সদস্য হয়তো সেটা বুঝতে পারেনি। আর পাহাড়ি অঞ্চলে তো এইরকম মানে জিন ভূতের ঘটনা ঘটেই থাকে। তো রাসেল ভাই, এই ঘটনাটা আমি শুনেছিলাম একজন পুলিশ কর্মকর্তার কাছ থেকে। ঘটনাটা কেমন ভয়ের ছিল সেটা জানি না, যদি ভয়ের হয়ে থাকে তাহলে শেয়ার করবেন। তো যেই ঘটনা তিনি পাঠিয়েছেন সেটা খুব বেশি দিন পুরাতন নয়, গত 2 বছর আগে শুরু হয়েছিল। যার সাথে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে তার স্কুল ফ্রেন্ড নাইমের। তো ছোটবেলা থেকেই সে অনেকটা দুরন্ত স্বভাবের ছিল। রাত নেই দিন নেই, ইচ্ছা হলে সে ঘর ছেড়ে বেরিয়ে পড়তো, বাইরে ঘুরতো, কখনো বা আড্ডায়, কখনো বা গ্রাম কিংবা শহরের মেলায়। ঘটনাটা ঘটে যখন ওর চেহারা এবং শারীরিক গঠন দেখে অনেকটাই অবাক হয়, এবং কেন এরকম স্বাস্থ্যহীনতা আর মন মরা থাকে এটা আগে কখনো ওকে দেখে বোঝা যায়নি। বাইরে বেরোতে চাইতো না এবং সারাদিন ঘরের মধ্যে বসে থাকতো। যাই হোক, 2019 সালে ওনাদের এইচএসসি পরীক্ষা শেষ হবার পর ঘটনাটি তিনি জানিয়েছিল। সে জামালপুরেই কোনো একটা কলেজে পড়ালেখা করতো, নামটা রাজন ভাই উল্লেখ করছেন না। আসলে জামালপুরের সাথে আমি খুবই মানে আমার মন থেকে আমি খুব জড়িত। জামালপুরে অনেক ভালো ভালো সময় আমার কেটেছে। যাই হোক, ঘটনাটা চলে যাই। ঘটনা শুরুর একদিনে ওনাদের দাদুর বাড়ি থেকে দাওয়াত খেয়ে জামালপুরেদের নিজেদের বাসায় আসার পর থেকে শুরু হয় তাণ্ডব। তার চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে গ্রামে যেতে হয়েছিল তাদের। সালটা ছিল ডিসেম্বর 2017। ওর ভাইয়ের বিয়ের পর কোণে উঠে আনার পর দিন পার্সোনাল কিছু কারণবশত নাইম শহরে তাদের বাসায় ব্যাক করে। তাদের বাবা মা ভাই গ্রামেই থেকে যায় কিছুদিনের জন্য। তাদের গ্রাম থেকে শহরে আসতে হলে সিএনজিতে করে আসতে হয়। সেদিন সিএনজি পাওয়ায় দেরি হবার কারণে শহরে পৌঁছাতে তার প্রায় রাত 12:30 মতো বেজে যায়। জামালপুরে রাত 12:30 মানে তখন সবকিছু প্রায় নিস্তব্ধ, এটা সত্য কথা। মাঝে মধ্যে 2-1টা ট্রাক, বাস কিংবা সিএনজি পারাপারের শব্দ পাওয়া যায়।
কখনো মধ্যরাতে ভাড়া চালানো রিক্সার বেলে টুংটুং শব্দ পাওয়া যায়। এবং আমি যেহেতু জামালপুর এসেছিলাম, তুমি বলেছেন যে আমি হ্যাঁ, অবশ্যই পরিবেশটা একদম থমথমে থাকে রাত 10টার পরে। এবং আমি খুব ভালো, ভালো জায়গায় যেমন ঝিনাই ব্রিজ এবং এসব জায়গায় আমি গিয়েছিলাম। যাই হোক, এটা আমি পরে বলছি। সিএনজি থেকে নেমে এসে বাসার দিকে হাঁটা দেয় এবং রিক্সা পায়নি সে এত রাতে, এবং সিএনজিওয়ালা বলেছিল ওইদিকে ভাই পুরো রাস্তা ভাঙা প্রচুর, গেলেও খালি সিএনজি নিয়ে ফিরতে হবে, আপনি এখানেই নেমে পড়েন, লাগলে ভাড়া 30 টাকা কম দেন। উপায়ন্ত না হয়ে সে বোর্ডগড় নামক শহরের ভেতরে একটা এলাকায় নেমে যায়। শীতকাল ছিল এবং ওর গায়ের জ্যাকেট ভেদ করে যেন বাতাস ঢুকছিল শরীর ছুঁয়ে। তার উপর আবার ফাঁকা রাস্তা। যাই হোক, সে খানিকটা ভয় পেতে লাগলো। ভয়টা অশরীরী কিছু টাইপের না, ছোটকাল থেকে সে এসব বিষয়ে খুব কম বিশ্বাসী। সে কুকুর ভয় পেতে লাগলো। এত রাতে কুকুর দেখলেই তাড়া করবে, আর কুকুরের সাথে দৌড়ে পারা কোনো মামুলি কথা নাই। ভয় এড়াতে সে কানে ইয়ারফোন গুজে গান শুনতে শুনতে আপন মনে হাঁটা দেয়। হাঁটতে হাঁটতে একটা সময় হুট করে সে তার ঘাড়ে লোমশ কিছু একটা স্পর্শ অনুভব করে। চমকে উঠে সে পিছনে ফিরে তাকায়, কিন্তু মোবাইলের আলোতে দূর দূর পর্যন্ত যে কুয়াশা ছাড়া কিছুই খুঁজে পাচ্ছিল না। ল্যাম্প পোস্টের আলোতেও সব যে আলো যে খুব অনেক ছিল সেটাও না। আর ওই জায়গাটার জামালপুরে একটা বিশেষ আমি দেখেছি যে এখানে ল্যাম্প পোস্টের শহরটা খুব বেশি উন্নত না। আমি আগে যখন দেখেছি উনিও বলেছেন সেটা, এবং প্রত্যেক সড়কে ল্যাম্প পোস্ট আছে কিন্তু সবসময় সেটা জ্বলে না। তো লিটারেলি মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে তাকে হাঁটতে হচ্ছিল। তো মনের ভুল ধরে নিয়ে এসে ব্যাপারটার থেকে তৎক্ষণাৎ বেরিয়ে এসে হাঁটার গতি বাড়িয়ে দেয়। তো বাসায় আসতে আসতে হেঁটে আসতে অনেকটা 15 মিনিটের সময় মতো লেগে যায়। সে বাড়ির গেটে এসে দারোয়ানকে ডেকে গেট খুলে দিতে বলে। দারোয়ান গেট খুলে দিতেই সে উপরে উঠে 2 তলার তাদের বাসায় চলে আসে। বাড়িটা তাদের নিজেদের 3 তলা বিল্ডিং। ফ্রেশ হয়ে ভাত রান্না ডিম ভাজি করে খেয়ে বিছানায় শুয়ে মোবাইল চালাতে শুরু করে। জার্নির কারণে ক্লান্তির জন্য খুব তাড়াতাড়ি তার তন্দ্রা ভাবটা চলে আসে। এর কিছুক্ষণ পর তার ঘুম ভাঙে দরজার ঠকঠকানি শব্দ হয়। শীতের কারণে সে উঠে না গিয়ে রুম থেকেই জিজ্ঞেস করে, কে? রাকিব চাচা নাকি? তা ওদের দারুণের নাম ছিল রাকিব। মনে মনে ভাবছিল এত রাতে কি নাকি কলিং বেল না চেপে আধ্যাত্মিক দরজা টোকা দিচ্ছে, কাহিনী কি? তো মোবাইলের স্ক্রিনে তাকাতে সে দেখে মাত্র 5 থেকে 7 মিনিটের মতো হয়েছে তিনি ঘুমিয়েছে, অথচ তার মনে হচ্ছিল সে অনেকক্ষণ ধরে ঘুমিয়ে আছে। যাই হোক, ক্লান্তিতে থাকলে এরকম হয়তো ভুল হতে পারে বা হরহামেশাই হয়। তাহলে উনি ভিতর থেকে জিজ্ঞেস করেন, চাচা কিছু লাগবে? তো ওই পাশ থেকে কথা আসছে না। তিনি বলেন, কথা বলছেন না কেন? শুধু দরজা ঠকঠক করে যাচ্ছে ওই পাশ থেকে। তো বিরক্ত হয়ে সে উঠে এসে দরজা খুলে দেয়, কিন্তু ওপাশে সে কাউকেই দেখে না। দরজা খুলতে সে খানিকটা গরম বাতাস স্পর্শ অনুভব করে তার শরীরে ভেদ করে ঘরের ভিতরে গিয়ে উধাও হয়ে যায়। দরজা লাগিয়ে সে নিচে যায় দারোয়ানের কাছে, গিয়ে বলে, চাচা আপনি আমাকে ডাকলেন না একটু আগে? দারোয়ান বলে, কই বাবা, না তো, আমি তো প্রায় ঘুমিয়েছিলাম। চোখ লাগা লাগা ভাব। প্রায় আপনার সঙ্গে যে পোলারা আইছিল ওরে দেখলাম গেট দিয়া ভেতরে চলে গেল, আমি গেট খুলে দিলাম। তো নাইম ভেবাচ্চাকে খেয়ে দারোয়ানকে জিজ্ঞেস করলে, কি বলেন মি, আমি আসলাম বাড়িতে একা, আমার সঙ্গে কাকে দেখলেন আপনি? ঘুমে ধরলে ঘুমায় পড়েন, এমন আবল তাবল কথা বলেন কেন? আমি বাসায় একা, তার উপর বলতেছেন ভয় দেখাই না কথাবার্তা। তো দারোয়ান জানায়, ভাই 5 বছর ধরে তোমাদের বাসায় দারোয়ানের কাজ করতেছি, কোনোদিন আমি মানুষ দেখতে ভুল করছি এমন হয়েছে? রাইতের ডিউটি আমি করি প্রত্যেক দিন। আমার ঘুম পাইলেও ঘুমরে কেমনে কাবু করার লাগে সেটা আমি আমার থেকে ভালো তুমি কি পারবা বাবা? আমি স্পষ্ট দেখছি তোমার পিছে একটা খাটো করে কালো পোলা হাইটাইতেছিল, তোমার থেকে 1-1.5 হাত দূরে হাঁটতেছিল। আমি ভাবছি তুমি গ্রাম থেকে ফিরছো, সঙ্গে মনে হয় এখানে কোনো ভাইটাই আইছে তোমার সাথে থাকতে। তুমি গেট দিয়ে ঢুকে গেলা, কিন্তু সেই পোলা পিছের দিকে হাইটা চলে গেল। তোমার যাওয়ার কিছুক্ষণ পর সেই পোলা ফিরে আইসা আমার এগুলো, চাচা একটু গেটটা খুলেন, আমি নাইমের কাকাতো ভাই, ভুল করে রাস্তায় এক দোকানে ব্যাগ ফেলে আইছিলাম, ওইটা নিতে গেছিলাম তখন। এরপর আমি আর কিছু না ভেবে গেটটা খুলে দেই, কারণ ওর হাতে আসলে একটা ব্যাগ আছিল। মনে হয় আমারই ভুল হয়েছে, আমার উচিত ছিল তোমার জিজ্ঞাসা করে গেটটা খুলে দেওয়া। না, আমি সাথে সাথে বাড়ি তোর বাবার কাছে ফোন দিয়ে বলে, আব্বু রাকিব চাচা মনে হয় নেশা টেশা করছে, শোনো কি আবল তাবল কথা বলতেছে। সে দারোয়ানের কাছে ফোন দেয় এবং দারোয়ান সব বলে যে এই দেখেছে সে। পরে নাইমের বাবা দারোয়ানকে বলে, গেটে তালা লাগাও। তালা মেরে নাইমকে নিয়ে বাড়ির আশেপাশের ছাদে খুঁজে দেখো, ওর সাথে কেউ যায়নি এই বাড়ি থেকে। ফাঁকা বাড়ি শেষে না চুরি ডাকাতি করে বসে কেউ। তারা দুজন খুঁজতে শুরু করে বাড়ির এই পাশ থেকে ওপাশ। অনেকক্ষণ খোঁজার পর কাউকে না পেয়ে নাইম বেশ রেগে গিয়ে চাচাকে ধমক দিয়ে বলে, আরে মিয়া বুঝছি আপনার ঘুম পাইছে, নয়তো উল্টাপাল্টা খাইছেন, জান গিয়ে ঘুমান। ঘুমে করে কি নাকি দেখছেন, আমার পেছন পেছন কে হয়ে আসলে আমি বুঝবো না, আমি পাগল নাকি? মাথা মোটা। যাই হোক,
বেশি কথা না বলে এসে রুমে চলে আসে এবং শুয়ে পড়ে। রাত প্রায় ৩টার দিকে আবারও তার ঘুম ভাঙে হঠাৎ করেই। বাথরুমে যায়। ফেরার পথে কিচেন থেকে সে একটা শব্দ শুনতে পায়। ময়লা রাখার বালতির উপর মুরগি উঠে পা দিয়ে খোঁচালে যেমন শব্দ হয় ঠিক তেমন। মানে তার মনে হচ্ছিল ময়লার বালতিতে কিছু একটা হাঁটাহাঁটি করছে। সে ধূপ করে এসে কিচেনের লাইটটা জ্বালিয়ে দেয়। দেখে কেউ নাই। ময়লার বালতিটা যেমন ছিল তেমনই আছে। খানিকটা ভয় পায় সে, কারণ তার দরজায় নক, দারোয়ানের কথা বলাগুলো তিনি ভয় পাচ্ছিল। তারপর আবার কিচেনে এসব শব্দ। পরদিন সে তার এক বন্ধুকে বাসায় এনে বলে, কয়টা দিন থাক, আমি পরশুদিনই আবার গ্রামে চলে যাব। এসেছিলাম একটা জরুরি কাজে, একা বাসায় ভাল লাগে না, সময় কাটে না, তাই তোকে আনলাম। রাতে খাওয়া দাওয়া করে দুজন শুয়ে পড়ে। ওর বন্ধু সিগারেট ধরাতে চাইলে নাইম বলে, ভাই বারান্দায় যা, আমার শ্বাসকষ্ট হয় তামাক পোড়া গন্ধে। ওর বন্ধু বারান্দায় যায় সিগারেট ফুঁকতে। ৩ মিনিট পর সে চেঁচামেচি করে রুমে চলে আসে। নাইম জিজ্ঞেস করে, কিরে তোর কি হলো, এমন পাগলের মতো চেঁচাচ্ছিস কেন এত রাতে? ঘুমাইতে দে তো ভাই, সকালে সকালে উঠা লাগবে আমার। ওরে বন্ধু হলে, আরে রাখ তোর ঘুম, আমারে আমার আমারে আমার বাসায় রেখে আয়, এখানে থাকা সম্ভব না ভাই, মাফ কর। তুই আমাকে কেমনে এখানে, মানে তুই থাকিস কেমনে এখানে? নাইম জিজ্ঞেস করে, মানে ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে আর তুই বলছিস সেখানে থাকা যাবে না? কি হয়েছে সেটা বলবি তো আগে নাকি? যেটা বলে, আমি সিগারেট ফুঁকতে ফুঁকতে বাইরে এদিকে সেদিক তাকাচ্ছিলাম, এক সময় তোদের বিল্ডিং এর সামনে বিল্ডিং এর ছাদের উপরে একটা কালো বেটে লোককে হাত দেখতে পাই। ছাদের উপর বসে রেলিং এ পা ফাঁকে পা দুলিয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি চোখ কচলে আবারও তাকাতেই দেখি কিচ্ছু নেই সেখানে। তাড়াতাড়ি সিগারেট শেষ করে ভেতরে ঢুকতে যাব, ঠিক ঠিক করার পরপরই দেখি তোদের বাড়ির সামনে বাউন্ডারির উপর দাঁড়িয়ে আছে বেটে লোকটা। এক হাতে একটা থলের মতো ছিল। আবছা আলোয় দেখতে পাই থলে থেকে চুয়ে চুয়ে কি যেন একটা পড়ছে। লোকটা কোনো কথা বলছে না, শুধু আমার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে এবং হাতে থাকা থলেটা আমাকে ছুঁড়ে মারে। বারান্দার গ্রিলে সেই থলেটা বাড়ি খেতেই আমার গায়ে রক্ত ছিটে আসে। সাথে সাথে আমি চিৎকার করে রুমের ভেতর ঢুকে পড়ি। নাইম এসব শুনে বলে, কই দেখি রক্ত, কই দেখা তো, কই তোর গায়ে রক্ত নেই তো, এক ফোঁটা রক্তের ছিটা ফোটাও নাই। ভাই সিগারেট খাচ্ছিস, খা, উল্টা পাল্টা জিনিস সিগারেটে ভরে ফুকলে তো এসবই দেখবি। ওর বন্ধু এক প্রকার রেগে গিয়ে গালাগাল করতে করতে বলতে থাকে, কথা শোন, তোর সাথে মজা করার মতো বয়স আমাদের কারোরই নাই। যা বলছি আমি মাত্র বলেছি, জানি তুই বিশ্বাস করছিস না, করবিও না। আমি তো তাও রুমে ফিরেছি, তুই হলে এখানে জ্ঞান হারাতে আমি বাজি ধরতে পারি। আসলে ঘটনা কি জানিস, ক্যান্সারের রোগীকে দেখে খুব সহজেই ভেবে নেওয়া যায় ক্যান্সারে আবার কেমন আহামরি রোগ। আমি হলে সহজেই কাবু করে নিতাম, কিন্তু রোগটা যার হয়েছে সে জানে যে আল্লাহই জানে যন্ত্রণাটা কিরকম, বাকিরা তা বোঝার কিংবা অনুভব করার ক্ষমতা নাই। তেমনি এই বিষয়ে। যাই হোক, তুই থাক তোর বাসায়, আমি ফজরের পরেই ভাই টাটা গুড বাই। তো ফজরের পরে সে বাড়ি থেকে চলে যায়। এদিকে নাইম চিন্তায় পড়ে যায়, ভুল ভাল কমন ঘটনা হলেও তো একসাথে এত কিছু হওয়ার কথা না। আর তাছাড়াও এসব অলৌকিক কিংবা ভৌতিক বিষয়ে ওর বিশ্বাস কোনোদিনই খুব একটা ছিল না। সে অনেকটা কৌতূহল হয়েই তার মাকে সব শেয়ার করে। ওর মা শোনা মাত্রই বকাবকি চিল্লাচিল্লি করে ওকে রাজি করে এক্ষুনি গ্রামে চলে আসতে। উপায় না পেয়ে সে গ্রামে ফিরে যায়। বাড়ি ফেরার পর ওর মা ওকে ইচ্ছে মতো বকাবকি করে, সারাদিন বাইরে ঘুরিস, যখন যেমন চাই করিস, আল্লাহ জানে কিসের উপর পাড়া দিয়েছিস, আল্লাহ জানে কি লেগে গেল আমার ছেলেটার পেছনে। তো নাইম কথাগুলো হালকার উপর নিয়ে ওর আম্মুকে বুঝিয়ে বলে যে আর এসব কিছু না, হিউম্যান ব্রেন ইলিউশন। কিন্তু ওর মা কোনো কথা না শুনে পরের দিন গ্রামের এক হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরের পানি পড়ার একটা তাবিজ দিয়ে বলে, এটা 21 দিন পরে রেখো এবং এই পানিটা খেও। বাড়ি ফিরে নাইম মনে মনে নিজের কাছেই নিজে বলতে থাকে, কি এক জ্বালা রে ভাই, তাবিজ কবজ কেন, নামাজ পড়বো, আল্লাহর কাছে সাহায্য যাবো, তাবিজ কি রে ভাই। যাই হোক, এভাবে কয়েকটা দিন কেটে যায়। সকালে ওর ফোন একটা কল আসে রবিউল হসপিটালে। রবিউল ছিল সেই ছেলেটা যাকে সে বাসায় এনেছিল সেদিন ওর সাথে থাকার জন্য। খবরটা ওকে আরেকটা বন্ধু জানায়, অবস্থা খুব খারাপ, 2 হাতের রক কাটা ছিল, আরো অনেক কাহিনী, তুই পারলে আয়। নাইম বাসায় সবাইকে ম্যানেজ করে পরদিন শহরে যায়। রবিউলের জ্ঞান ফিরেছিল তখন। নাইম হসপিটাল রুমে ঢুকিয়ে ওকে জিজ্ঞেস করে, কিরে, দেখে গেলাম তুই সুস্থ, তুই এখন এই অবস্থা কেন? রবিউল রেগে গিয়ে বলতে শুরু করে, যা হচ্ছে সব তোর কারণে। আমি তোকে বলেছিলাম তোদের বাসায় আমি কিছু দেখেছিলাম, কিন্তু তুই বিশ্বাস করিস নাই। আমি বাসায় আসার পর থেকে স্বপ্নে ওই বেটে লোকটাকে দেখা শুরু করি। হসপিটালে আসার আগের রাতে আমার ঘুম ভাঙে, স্বপ্নে তোকে আর ওই বেটে লোকটাকে দেখি। তুই আর আমি রুমে বসে ক্যারাম খেলছিলাম। হঠাৎ তোদের বাথরুম থেকে সেই বেটে লোকটা তোর রুমে এসে আমার দিকে মুখ করে তোর পেছনে দাঁড়িয়ে যায়। আমি হা করে তাকিয়ে আছি, কথা বলতে পারছি না। তুই এদিকে ক্যারামের গুটি নিয়ে ব্যস্ত। আমি তোকে হাতের ইশারা দিয়ে দেখাতে যাব যে নাইম ওখান থেকে সরে যা, তোর পেছনে অদ্ভুত একটা লোক দাঁড়িয়ে আছে। ঠিক তখনই বেটে লোকটা খিলখিল করে হাসতে শুরু করে। হাসতে হাসতে ওর বাঁ হাত
ওর বা হাত তুলে আঙ্গুল ছোটের কাছে চেপে ধরে ইশারায় আমাকে চুপ করে যেতে বলে। ওর ডান হাত ছিল দা টাইপের কিছু একটা। বেটে লোকটা তার হাতে রাখা দা দিয়ে তোর মাথায় কোপ দিয়ে মাথা আলাদা করে ফেলে। তুই মেঝেতে ছটপট করতে করতে একসময় নিথর হয়ে যাস। আমি চিৎকার দিয়ে দরজার সামনে চলে আসি বাইরে বেরিয়ে যাবার জন্য, কিন্তু দরজা খুলতে পারছিলাম না। আমি দরজার সামনে অসহায় শিকারের মতো বসে কাঁপা শুরু করে দিয়েছি, আর তখনই বেটে লোকটা তোর নিথর শরীরটা নিয়ে বুকটা চিরে ফেললো এবং আমি কাঁপতে কাঁপতে দেখছি আমার হাত পা কাজ করছে না। খেতে খেতে খানিকটা বেটে লোকটা রক্ত মাখা মুখে আমার দিকে তাকিয়ে বলে, কিরে আমার দিকে নজর দিচ্ছিস কেন? তোর কি খাইতে মন চাচ্ছে নাকি? খাবি নাকি? নে আয় একসাথে খাই। এটা বলে সে তার দিকে আগাতে শুরু করে, মুখের সামনে জোর জবরদস্তি করে কিছু একটা খাওয়ানোর, কিন্তু কোনো মতেই তিনি মুখ খুলছিল না দেখে সে দা দিয়ে তার দিকে কোপ বসিয়ে দেয়। কোপ বসিয়ে দিতেই তিনি লাফ দিয়ে ওঠে বিছানার উপর। তার ঘুম ভেঙে যায়। তিনি উঠে রুম ছেড়ে বেরিয়ে যাবার জন্য দৌড় দিতেই অন্ধকারের মধ্যে কিছু একটা সাথে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে যায়। বিশ্বাস কর ভাই, আমি কিচ্ছু বানিয়ে বলছি না, আমি স্পষ্ট শুনতে পাই আমার কানে কেউ একজন ফিস ফিস করে বলছিল, কিরে তুই তো খেলি না, আমি তো একাই খাইলাম পুরাটা, তোরটাও খাবো, ওই পরিবারের সবারটা খাবো। এরপর আমার সাথে কি হয়েছে আমি জানি না। সকালে আমি নিজেকে দেখি আমি বিছানায় বসে আছি, পাশে মা আপু বসে আছে, টাওয়াল ভিজিয়ে আমার মাথায় জলপট্টি দিচ্ছে। অনুভব করি আমার গা ভীষণ গরম এবং প্রচন্ড রকমের ব্যথা, গায়ে নখের আঁচড়, গলায় 3টা আঙ্গুলের ছাপ। আমি সবাইকে ঘটনা বলি। তারপর জানিস কি হয়েছিল? কেউ কিছু বিশ্বাস করেনি, উল্টো আমাকে দোষারোপ করছিল যে আমি নাকি বাইরে থেকে নেশা করে এসেছি, মারামারি করে বাসায় ফিরেছি, আমার শরীরে জ্বর আর ক্ষতের দাগ। ফ্রাস্ট্রেটেড হয়ে আর তাদের কথা মানতে না পেরে রুম থেকে উঠে ডাইনিংয়ে চলে আসি। টেবিল থেকে চাকু নিয়ে নিজেই নিজের 2 হাতে রক কেটে ফেলি। আসলে তাদের সান্ত্বনা দেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। তাও তো পেলাম না, উল্টা আমাকেই দোষারোপ যে আমি নিজেই এত খারাপ ঘটনার ভিকটিম। জানি তোর বিশ্বাস হবে না, তোর সাথে যেদিন হবে সেদিন বুঝবি। এগুলো শুনে নাইমের হালকা হালকা বিশ্বাস জন্মাতে থাকে এবং এই বিষয়ে যে একসময় সে ভয় পেতে শুরু করে, কারণ শহর থেকে ফেরার পর ওর সাথে অদ্ভুত ঘটনা শুরু হয়। ওর ভাষ্যমতে তাবিজটা ছুটে গেছিল বাড়িতে ফেরার পথে, কিন্তু সেটা সে টের পায়নি। দিনকে দিন অবস্থা খারাপের চেয়ে খারাপ হতে শুরু করে। রাতের বেলা হুটহাট ঘুম থেকে উঠে বাইরে চলে যেতে চাইতো তিনি। সবাই মিলে ধরে বেঁধেও যেন তাকে রাখতে পারতো না। তারপর ওকে আবারও সেই গ্রামের হুজুরের কাছে নেওয়া হলে সে আবারও পানি পড়া ও তাবিজ দিয়ে বলে, দেখেন অবস্থা তো খুব একটা ভালো ঠেকছে না, আপনি কোনো বড় আলেমের কাছে যান, তাবিজ যে কখন ছুটে যাবে তার কোনো নিশ্চয়তা নাই। এরপর যা হচ্ছিল সব এভাবে ভাঙা করতে থাকে। 2019-এর রমজানে ঈদের পরের ঘটনা। তারা ঈদের জন্য গ্রামে গেছিল। ঈদের দিন রাতে নাইমের চিৎকার ওর বাবার ঘুম ভেঙে যায়। ঘটনাগুলো শুরু হওয়ার পর থেকে ওর সাথে কেউ না কেউ রাতে থাকতো, মানে ওকে একা কোথাও যেতে দিত না বাসার কেউই। ঘুম ভাঙতে ওর বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ও বাবা, ওরা আমাকে মেরে ফেলবে। আগে আমাকে প্রতিদিন যাবাকে যেভাবে হুমকি দিত, আজও আমাকে হুমকি দিচ্ছে। ওর বাবাকে শান্ত করে বলে, কি হয়েছে বাবা বল। নাইম বলতে শুরু করে, আমি স্বপ্নে দেখলাম কোরবানির গরুর উচ্ছিষ্ট অংশ ডাস্টবিনে ফেলা হচ্ছিল। আমি টয়লেট করতে রাতে বাইরে গেছি। টয়লেট থেকে বের হওয়ার পর আমি শুনতে পাই ডাস্টবিনের ওখান থেকে কিছু একটা চাবাচ্ছে এরকম আওয়াজ। আমি গিয়ে দেখি বেটে একটা লোক ডাস্টবিনে 2 হাত দিয়ে খুঁটিয়ে কিছু খুঁজছে। খানিক বাজে লোকটা ডাস্টবিন থেকে গরুর নাড়ি ভুড়ি বের করে আবার চাবাতে শুরু করে। আমি ডাক দিতেই সে পেছনে ফিরে আমার দিকে তাকায়। ওর দাঁতগুলো ছিল সূচের মতো ধারালো। দাঁতের ফাঁকে গরুর ভুঁড়ি ঝুলছিল। দুই হাত আর দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়ে খাচ্ছে। একসময় কি যেন হলো, বিরক্তি বোধ করে হাত থেকে সেগুলো ফেলে দিয়ে আমার দিকে তাকিয়ে রাগে গড়গড় করে বলে, না রে, তুই চিন্তা করিস না, তোর মরা দাদার কবরে ঢুকে ওরেকে খেয়ে ফেলবো। তোর বন্ধুরে কেমনে খাবো জানিস? বেটা ইঁদুরের বাচ্চা ভয়ে বাড়ি ছাড়ে না, আবার হুজুর দেখায় তাবিজ নেয়। বের হোক খালি একদিন, রাস্তায় একলা দেখলেই ওর দেহ আলাদা করে ফেলবো। তো ওই দিন উনি বলছে, মানে বেটে লোকটা যেই তার পিছু নিতে শুরু করে তিনি অমনি দৌড় দেয়। তো ওই দিন তার খুব, এটা একটা পয়েন্ট বলতে ভুলে গেছি, যে ওই দিন ওখানে খুব ক্ষুধা পাচ্ছিল এবং তাদের জন্য উনি বলছিলেন যে তোদের জন্য আমার খাবার হারাইছিলাম আমি। এটা বলে বেটে লোকটা এক হাতে গরুর নাড়ি ভুড়ি উঠে আবার তার দিকে এগোতে শুরু করে। বেটে লোকটা যেই তার পিছু নিতে শুরু করে অমনি সে দৌড় দেয়। দৌড়াতে সে বলছিল, কিরে খেয়ে দেখ, বিশ্রী একটা স্বাদ এটার, খেয়ে যা। দৌড়াতে তিনি একটা কবরস্থানের কাছে এসে পৌঁছায়। কিছু না ভেবেই সেখানে ঢুকে যায়। বেটে লোকটা কবরস্থানের বাইরে থেকে ইট পাথর ছোড়া শুরু করে এবং অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। তার ঘুম ভেঙে যায়। ওর বাবা পরদিন ওকে টাঙ্গাইল শহরে একজন পীরের কাছে নিয়ে যায় এবং সব বর্ণনা করে। সব শুনে পীর কোনো সলিউশন দিতে পারে না। বলেছিল, আপনার ঠিকানা ফোন নাম্বার দিয়ে যান, আমি কিছুদিন পর আপনাদের সাথে যোগাযোগ করব।
ওরা এরপর গ্রাম থেকে চলে আসে। এর কিছুদিন পর পীর সাহেব ওদের বাসায় আসেন এবং একটা তাবিজ দিয়ে বলেন, যত যাই হোক এটা হারাতে পারবে না, যেহেতু তোমার বোর্ড পরীক্ষা সামনে, তাই এখন কিছু করতে চাচ্ছি না, শারীরিক ক্ষতি হতে পারে, তোমার আল্লাহ আল্লাহ করে আগে বোর্ড পরীক্ষাটা শেষ হোক, তারপর ইনশাআল্লাহ এটা নিয়ে বসবো। কলেজের টেস্ট পরীক্ষার সময় ওর অবস্থা বেশ খারাপ ছিল এবং 2 সাবজেক্ট ফেল আসে, কারণ সে সব দিকে মন মরা হয়েছিল, কারণ ঠিক মতো খেত না, গোসল করতো না, বুকের দিকে তাকালে পাঁজরের হাড় দেখা যেত এমন অবস্থা। এইচএসসি পরীক্ষার 1 মাস আগে ওর তাবিজ আবার ছুটে যায়। একদিন রাতে সে পড়ছিল, রাত তখন প্রায় 2টো, গলা শুকিয়ে আসার কারণে সে পানি আনতে ডাইনিংয়ে যায়। মেঝেতে কেউ ছেঁচড়ালে মানে গা ঘষলে যেমন শব্দ হবে, বোতলে পানি ভরে ফিরে আসার সময় সেই রকম একটা শব্দ সে শুনতে পায়। সে বোতলের ঢাকনা লাগাতে লাগাতে হেঁটে যাচ্ছিল, রুম লাইট জ্বালানো, কিন্তু সে কোথাও কিছু খুঁজে না পাওয়ার কারণে জায়গা ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। হুট করে তার হাত ফসকে বোতলের মুখটা মেঝেতে পড়ে যায় এবং গড়িয়ে গড়িয়ে ডাইনিং টেবিলের সামনে এসে থেমে যায়। সে নিচু হয়ে বোতলের মুখটা তুলতে যাওয়ার সময় দেখতে পায় টেবিলের নিচে তার ছোট ভাই বেড়ালের মতো করে বসে আছে আর একটা ছেলা মুরগি কামড়া মানে ছিঁড়া একটা মুরগি কামড়া খাচ্ছে। সে ভয় পেয়ে ওর বাবা মা রুমে চলে যায়, গিয়ে বলে আমি এটা দেখেছি। তখন ওর বাবা মা ওর ছোট ভাই রুমে গিয়ে দেখে সে তো ঘুমাচ্ছে। যাই হোক, সে আর পাত্তা না দিয়ে রুমে গিয়ে পড়তে বসে। কিছুক্ষণ পর ছুতে চলে আসে। তন্দ্রা লেগে আসার পর সে অনুভব করে তার বুকের উপর কিছু একটা বসে আছে এবং তাকে তার গলা চেপে ধরেছে। সে দোয়া পড়তে পারছে না, শক্তি পাচ্ছে না। এক পর্যায়ে মনে মনে আল্লাহু আকবার বলতেই তার মুখ খুলে যায় এবং চিৎকার দিয়ে ওঠে। ওর বাবা মা রুমে চলে আসে। সব শুনে ওর বাবা সেই পীর সাহেবকে ফোন দেয় এবং বলে, ভাই আপনি এর কিছু একটা সমাধান করুন। তাবিজ আবারও ছুটে গেছে। পীর সাহেব বলেন, শুনুন, আমি সেই চেষ্টাই করে যাচ্ছিলাম এতদিন, কালকে আসছি, আমি আপনার বাসায় সব জানাচ্ছি। ফোন রেখে ওর সাথে রাতে শোয় এবং পরদিন সেই পীর সাহেব সন্ধ্যায় তাদের বাসায় আসে। বলে যে আপনার ছেলের উপর গ্রামের কেউ কুফরি করেছে। আসলে ছেলে বললে ভুল হবে, সে যে করেছে সে ছিল আপনার ছেলের এমন অবস্থা দেখে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং ভেতরে ভেতরে মারা যান। মনে আছে আপনাদের গ্রামে একটা মেয়ে আত্মহত্যা করেছিল কয়েক বছর আগে? আত্মহত্যা করেছিল বলে গ্রামের লোকজন মেয়েটির জানাজা হতে দেয়নি। মেয়েটিকে বিনা জানাজায় দাফন করা হয়েছিল। এলাকায় বিভিন্ন লোক ভিন্ন কথা বলেছে। মেয়েটি আত্মহত্যা করেছে, নিশ্চয়ই চরিত্র খারাপ ছিল, ধরা পড়বার ভয়ে নিজের প্রাণ নিজে নিয়েছে। এসব শুনতে শুনতে মেয়েটির মাও মারা যায়। ওর মা হার্টের রোগী ছিল। এসব সহ্য করতে না পারে পরে তিনিও মারা যান। মেয়েটির ছিল ওর বাবা মায়ের একমাত্র সন্তান। মেয়ে আর তার স্ত্রীর শোকে সেই অসহায় বাবা পাগল হয়ে রাস্তায় ঘোরা শুরু করে। এরপর একদিন আপনি গ্রামে যান জমির কাজে। গ্রামে কানাকানির মাধ্যমে ঘটনাটা আপনি শোনার পর সবার সাথে তর্ক বিতর্ক করে মেয়েটির গায়বানা জানাজা আদায় করেন এবং ওর বাবাকে হসপিটালে ভর্তি করেন। আসলে মেয়েটি আত্মহত্যা করেনি। মেয়েটির বাবার সম্পত্তির উপর এক প্রকার লোভ ছিল মেয়েটির বড় ফুপার। সে চেয়েছিল তার ছেলের সাথে মেয়েটির বিয়ে দিয়ে সম্পত্তি হাতে নিবে, কিন্তু ওর বাবা দিতে রাজি হয়নি। একমাত্র মেয়ে ছিল, তাই আরো ভালো ঘরে পাঠানোর স্বপ্ন ছিল। রিজেকশনের অপমান সহ্য করতে না পারে মেয়েটির ফুপা এক কবিরাজকে দিয়ে বাড়ির সবার উপর কুফরি করে। মেয়েটি সেদিন নিজের গলায় ইচ্ছায় দড়ি দেয় নেই, ওকে জোর করে কাফের জিন সিলিং এর সাথে ঝুলিয়ে দম বন্ধ করে মেরে ফেলে। এরপর মেয়েটি জানাজা পায়নি। ফলে পিশাচটা মেয়েটির মৃত শরীরের উপর কবজা করে বসে, এমনকি খেয়ে ফেলারও ইচ্ছা সাধে। মেয়েটি মারা যাওয়ার পর ওর বাবা মাকে পিশাচটা প্রতিদিন নানাভাবে দেখে ভয় দেখে বিরক্ত করেছে, কিন্তু আপনি মেয়েটির জানাজা পড়িয়ে দেবার পর পিশাচটা ওই শরীরের ধারের কাছেও যেতে পারেনি এবং আপনার উপর চটে যায় মেয়েটির ফুপা। তার ফুপা থাকতো মেয়েটির বাবার করে দেওয়াতে এই বাড়িতে, ওই গ্রামেই। তবুও তার ভেতরে এত লোভ লালসা সে কুফরি পর্যন্ত করে ফেলে। মেয়েটির ফুপা আপনার ছেলের কিছু জিনিস সংগ্রহ করেছিল, যেহেতু সে এদিক সেদিক ঘুরে বেড়াতো সবসময়, তাই লোকটার কাছে সহজ হয়েছিল সব জিনিস সংগ্রহ করা। কারণ সে ভয় পাচ্ছিল যদি মেয়েটির বাবা সুস্থ হয়ে ওঠে তাহলে তার আর কিছুই পাওয়া যাবে না। সেই কবিরাজকে দিয়ে আপনার ছেলের উপর সেই জিনকে পাঠায়, যাতে করে দিয়ে মেয়েটিকে হত্যা করা যায়। কারণ আপনি উঠে পড়ে লেগেছিলেন মেয়েটির বাবাটাকে সুস্থ করার জন্য। এখন এগুলো ছাড়ানোর পথ একটাই, আপনাদের গ্রামে গিয়ে তাবিজগুলো বের করতে হবে। তারা গ্রামে যায় এবং মেয়েটির কবরের পাশ থেকে 6টা তাবিজ এবং মেয়েটির বাড়ির ভেতরে ভিন্ন জায়গা হতে আরো 20টি তাবিজ বের করে নেয় এবং এলাকার মুরব্বীদের মাধ্যমে সভা বসিয়ে সবার সামনে মেয়েটির ফুপাকে নাইমের বাবা বাধ্য করায় সবকিছু ভালোই ভালো স্বীকার করতে। চাপের মুখে পড়ে সে সবকিছু স্বীকার করে নেয় এবং এলাকার সবাই মিলে তাকে জুতা পেটা করে গ্রাম থেকে বের করে দেয়। এরপর মেয়েটির বাবা সুস্থ হয়ে ওঠে। মেয়ে ও স্ত্রী হারানোর কষ্টে সে বেঁচে থেকেও যে মরে যাবার মতনই তা তো কেবল আল্লাহই জানেন। আমার নাম আসম রকিবুজ্জামান রাহাত। আমার বাড়ি গাজীপুর কাপাসিয়া থানার ঘাগটিয়া ইউনিয়নের সতীরকান্দা গ্রামে। ঘটনাটি 2001 সালের নভেম্বরের শেষের দিকে।
শীতের হাঁটি হাঁটি পা পা করে আগমন করছে। গ্রামের মাঠগুলোতে ধান কাটা শুরু হয়েছে। ধান কাটার পর ধান গাছের পরিত্যক্ত অংশ স্তূপ করে তাতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় এবং সেই আগুনে ধান দিলে ধান ফুটে খই হয়, যা আমরা বসে প্রায় করতাম। আমার এক বন্ধু তাই আমি আর আমার এক বন্ধু তাই করছিলাম। ক্ষেতের পাশেই গজারি বন, তার মাঝ দিয়ে একটা পায়ে হাঁটার রাস্তা, রাস্তার পাশাপাশি কিছু তাল গাছ আর কদম গাছের সারি, তার কিছুটা দূরে একটা পারিবারিক কবরস্থান, তারপরেই আমাদের বাড়ি। বলে রাখি, এলাকায় তখনও বিদ্যুৎ আসেনি। আমরা দুই বন্ধু আড্ডা দিচ্ছিলাম আর ধান পুড়িয়ে খই করে খাচ্ছিলাম। হঠাৎ চোখে পড়ল বড় একটা মোরগ ঘোরাঘুরি করছে। এটা দেখে আমার বন্ধু বলল, চল, এটা শেয়ালের পেটে যাওয়ার আগে আমরাই এটাকে ধরে রান্না করে খাই। যেই ভাবা সেই কাজ, এর পেছনে ছুটতে শুরু করে রাস্তার পাশে গজারি বনে ঢুকে পড়লাম। অর্থাৎ শীতের একেবারে শুরু যখন, তখন হচ্ছে ধান কাটার পরে যে ধান কাটার অবশিষ্ট অংশগুলো থাকে সেটা পুড়িয়ে, খড়গুলো যেটাকে বলা হয়, সেই খড়টা পুড়িয়ে দেওয়া হয় এবং সেটা সেখানে হচ্ছে ধান দিয়ে দিলে সেটা খই হয়ে যায়। তো এভাবেই যারা এই এই পরিবেশ পেয়েছেন তারা জানেন যে সেখানে অনেকেই এরকম করে খই ভেজে তারপরে খায়। এরকমই দুই বন্ধু আসলে খই ভেজে খাচ্ছিলেন এবং হুট করে তারা দেখলেন যে একটা মোরগ ঘোরাঘুরি করছে। ভাবলেন যে এটা হয়তো আমরা না খেলে শিয়ালে খেয়ে ফেলবে, তো তার চেয়ে বরং আমরাই এটাকে ধরে নিয়ে খেয়ে ফেলি। এই ভেবে তারা সেটার পেছনে ছুটতে ছুটতে গজারির বন যেটা রয়েছে পাশে, সেই বনে ঢুকে পড়লাম। চাঁদ ছিল আকাশে, তাই অন্ধকার তেমন একটা ছিল না। হঠাৎ করেই সেই মোরগটা আর চোখে পড়ল না। গজারির বন থেকে ফিরবো এমন সময় চোখে পড়ল আমার একটা ছাগল ঘুরছে। ওই গজারির বন থেকে তারা যখন বেরিয়ে আসবে তখন তারা দেখলো যে সেখানে একটা ছাগল ঘোরাঘুরি করছে। মানে তো এটা দেখে মনে হলো যে এটা তো আরো লাভজনক, এটাই ধরি। এবারে ছাগল ধরতে পিছু নিয়ে বনের অনেকটা ভেতরে আমরা ঢুকে পড়লাম। এরপরে যখন বনের ভেতরে মাঝামাঝি অবস্থানে, তখন আমরা দেখি সে ছাগলটা নেই। আমরা আবার বাড়ি ফেরার কথা, ক্লান্ত হয়ে বাড়ি ফেরার কথা ভেবে ফিরতি পথে হাঁটা শুরু করলাম এবং হাঁটা শুরু করতে দেখি সামনে আবার ছাগল, আবার পিছু নিতে দেখি নেই, আবার সামনে হাঁটা শুরু করতে আবার সামনে দেখি ছাগল। অর্থাৎ বারবার কিন্তু তাদেরকে সেই ছাগলটা বা মুরগি বা প্রাণীর রূপে তাদেরকে কিন্তু বিভ্রান্ত করা হচ্ছে যে এই আছে এই নেই, এই আছে এই নেই, একটা লোভ দেখিয়ে তাদেরকে সেই জায়গাটাতে, সেই জঙ্গলের ভেতরে আটকে রাখা হচ্ছে। এভাবে একটু পরপর দেখি যে ছাগলটা নেই, আবার ছাগল ঘুরছে। এরপরে আমাদের জেদ চেপে গেল যে এবার এটাকে ধরতেই হবে। একটু একটু করে এগোতে এগোতে দেখি আমরা কবরস্থানের ভেতরে চলে আসছি। যদিও কবরস্থান পাক জায়গা, তবুও একটু ভয় ঢুকলো মনের মধ্যে। এবার এসব চিন্তা বাদ দিয়ে সোজা বাড়ি ফেরার চিন্তা করতেই সামনে দেখে ছাগলটা দাঁড়িয়ে আছে। আর আমরা প্রথম যেরকম দেখেছিলাম এটা সেরকম না, এটা আকারে অনেক বড়। আমার শরীরের কেন জানি না একটা শীতল ঠান্ডা স্রোত বয়ে গেল। আমার বন্ধু বলল যে কোনো দিকে তাকাস না, মাটিতে তাকিয়ে বাড়ির দিকে হাঁটা দে। আমিও বিনা বাক্যে তাই করলাম, কিন্তু বাদ সাধল ভয়। হঠাৎ আমি দিলাম একবারে দৌড়, সাথে বন্ধু আমার দৌড় দেখে সেও দৌড় দিল। পেছন থেকে আমরা তখন একটা অদ্ভুত সুন্দর চিকন গলায় একটা মেয়েলি কণ্ঠে হাসির শব্দ শুনতে পাচ্ছিলাম, যেটা শুনে আমাদের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গিয়েছিল এবং আমরা দৌড়তে দৌড়তে গা বেয়ে ঘাম ঝরছে,
ভয়ে আন্দাজে দৌড়ে কোথা থেকে কোথায় দৌড়ালাম আল্লাহ ভালো জানেন। অবশেষে রাস্তার দেখা পেলাম। তাল গাছ আর কদম গাছের কাছাকাছি আসতে আবার সেই হাসিটা। এবারে গাছের কাছ থেকে ব্যাপারটা অনেককে আরো ভয় পাইয়ে দিল। আমরা আবারও ভয় পেয়ে দৌড়ানোর স্পিড বাড়িয়ে দিলাম। শরীর ক্লান্তির একেবারে শেষ সীমানায় ততক্ষণে হঠাৎ সামনে দেখি ছাগলটা দাঁড়িয়ে আছে আবার আমাদের সামনে, কিন্তু মুখটা এবারে কুকুরের মতো। অন্ধকারে তার ধারালো দাঁতগুলো আমরা দেখতে পাচ্ছিলাম চকচক করছে। আর এবার হুঁশ নেই, রাস্তা থেকে ঢালুর দিকে নেমে পড়লাম। তারপর চিৎকারের শব্দ পেয়ে এলাকার একজন লোক আমাদের ধানের বীজতলার উপরে অচেতন অবস্থায় দেখে এবং সে সেখান থেকে আমাদেরকে উদ্ধার করেন। কয়েকজনকে ডেকে এনে আমার বন্ধুর ডান পা এবং হাত প্যারালাইজড হয়ে যায়, প্যারালাইজডের মতন হয়ে যায়। আজও সে পুরোপুরি সুস্থ হয়নি। এলাকার প্রায় সবাই এই ঘটনাটি জানেন। এই জায়গায় রাস্তা দিয়ে আরো আগে নাকি বাজারে ফেরার পথে মানুষের সামনে বাঁশ পড়ে থাকতো। মানুষ তাই বাজার থেকে ফেরার পথে জড়ো হয়ে ফিরত। মানে একা কোনো মানুষ ফিরতে গেলে দেখা যেত যে বাঁশ পড়ে আছে এবং সেই বাঁশ অতিক্রম করে যেতে চাইলে তখন কিন্তু তারা এটাকে একটা ফাঁদ হিসেবে ব্যবহার করত। তো অনেক মানুষ এই রাস্তা দিয়ে আসলে আগে একসাথে যেত যাতে করে এই অশরীরের খপ্পরে তাদেরকে পড়তে না হয়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আজকে আমি আপনাকে যেই ঘটনাটি পাঠাচ্ছি এই ঘটনাটা রাজশাহী জেলার প্রত্যন্ত গ্রামের একটি ঘটনা। ঘটনাটা আজকে থেকে প্রায় 15 বছর আগের একটি ঘটনা। আর এই ঘটনাটার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে একটা বাঁশঝাড়। যেই বাঁশঝাড়টাকে এলাকার লোকজনরা বলতো সন্ধ্যার পর এই বাঁশঝাড়ে নাকি বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা ঘটতো। অনেকেই বলতো এই বাঁশঝাড়ের বাঁশের যে কঞ্চিগুলো আছে, বাঁশের যে পাতাগুলো আছে সেই পাতাগুলো আগুন জ্বলে উঠতো। আবার অনেকেই বলতো যে অনেক সময় এই বাঁশঝাড়টা খুঁজে পাওয়া যেত না, এই জায়গাটা পুরো শুনশান হয়ে থাকতো। আবার অনেকেই বলতো এই বাঁশঝাড় থেকে নাকি ধোঁয়া বের হইতো, প্রচণ্ড রকমের ধোঁয়া। আবার অনেকে বলতো যে বিভিন্ন রকমের কান্নার শব্দ, জর্জরিত শব্দ, বিভিন্ন রকমের কাহিনী নাকি এই বাঁশঝাড়টাকে নিয়ে ঘটে যেত। কিন্তু রাসেল ভাই, আমি আজকে আপনাকে যে ঘটনাটি শেয়ার করছি এই ঘটনাটা ঘটেছিল একজন রাখালকে নিয়ে, যেই রাখালের নাম হচ্ছে রফিক মিয়া। এই রফিক মিয়াকে নিয়ে আমাদের আজকের ঘটনাটা ঘটেছিল বর্ষার একটা রাতে। যেই রাতে এই যে আমাদের মানে গল্পের যিনি আর কি রাখাল, যার নাম রফিক মিয়া, তিনি মানে তার একটা গরু খুঁজতে গিয়েছিল। এই গরুটা মানে সে দুপুরের পর থেকে তার গরুটা পাচ্ছে না। তো গরুটা খোঁজাখুঁজি করতে করতে সে সারা এলাকা খুঁজে ফেলেছে শুধুমাত্র ওই বাঁশঝাড়টা বাদ দিয়ে। তো যখন সারা এলাকা খোঁজাখুঁজি শেষ হয়ে গেছে, ঠিক তখন সন্ধ্যার একটু আগ সময়ে সে ওই বাঁশঝাড়ের কাছাকাছি চলে গেছে। এখন ভাবতেছে যে তাকে এই বাঁশঝাড়ের ভিতরে মানে খুঁজতে হবে। আর রাসেল ভাই, একটা কথা বলে রাখি যে তখন কিন্তু ওই যে গরুর গলায় একটা ঘণ্টা বেঁধে দেওয়া হয়েছিল। ঘণ্টাটা কিন্তু যদি গরু যেদিকে যাইতো আর কি, গরুকে খুঁজে পাওয়ার জন্য এই ঘণ্টাটা লেগে দেওয়া হয়েছিল গরুর হাঁটার মানে ঝাঁকনিতে। এই ঘণ্টাটা বাজতো আর রাখাল তার গরুর দিক নির্দেশনা পাইতো আর কি। তো যখন এই বাঁশঝাড়ের ঠিক কাছাকাছি মানে জায়গায় এসে গেছে, তখন রফিক রাখাল শুনতে পারে ওই বাঁশঝাড়ের ভিতর থেকে গরুর ঘণ্টার আওয়াজ আসতেছে। তো আওয়াজটা এরকম যে আওয়াজটা মানে ধীরে ধীরে আরও ভিতরের দিকে যাচ্ছে বাঁশঝাড়ের। তখন ওই রফিক কী করে, তার এই বাঁশ শব্দটাকে অনুসরণ করে ওই বাঁশঝাড়ের ভিতরে ঢুকে যায় এবং ঢুকতে ঢুকতে একটা সময় মানে এপাশ ওপাশ সে দেখতে থাকে এবং দেখতে দেখতে এমন একটা অবস্থায় সে পড়ে যায় যে সে ওই বাঁশঝাড়ের অনেকটা ভিতরে ঢুকে গেছে এবং হঠাৎ করেই সে দেখতে পায় তার গরুটা বাঁশঝাড়ের ঠিক মাঝখানের দিকে পূর্ব পশ্চিম দিকে দাঁড়িয়ে আছে। কিন্তু অদ্ভুত রকমের ব্যাপারটা হলো, গরুটার চারপাশে সাদা কাপড় পরা কয়েকজন মানুষ নিঃশব্দে কোনো কথা না বলে ঘুরতেছে। মানে এরকম একটা অবস্থা যে ওই গরুটাকে কেন্দ্র করে কয়েকজন সাদা কাপড় পরা অবয়ব টাইপের কিছু একটা ঘুরতেছে
এটা দেখে রফিক রাখাল অনেক বেশি ভয় পেয়ে যায়। সে ভাবে যে আসলে আ এটা কি হলো? এটা কি হচ্ছে? আমার গরুটাকে আসলে তারা কি নিয়ে এসেছে? নাকি গরুটা এখানে আসছে? নাকি মানে সে ঠিক বুঝতে পারতেছে না যে এইটা মানে তার সঙ্গে কি হচ্ছে। একটা সময় সে তার গরুকে মানে তার যেহেতু গরু সে যেহেতু রাখাল, তার প্রত্যেকটা গরু তার শিকারী। সে গরুটাকে ডাক দেয়। গরুটাকে হাম্বা করে একটা ডাক দেয়। কিন্তু গরুটা তো তার দিকে মানে ফিরে তাকায়ও না। এই যে শব্দর পাওয়ার ফলে ওই যে মানে গরুটাকে কেন্দ্র করে যারা ঘুরছে তাদের মধ্যে একজন মাথা ঘুরিয়ে রফিক রাখালের দিকে তাকায়। মানে ওই যে অবয়বটার দৃশ্যটা এরকম ছিল রফিক যেভাবে বর্ণনা করেছে যে লোকটার চোখ এত পরিমাণে কালো ছিল যে মানে মনে হচ্ছে যে পুরোই একটা অন্ধকার গুহা এবং লোকটার এই যে মুখের চাওয়ালে কোনো রক্ত ছিল না, মানে গোশত ছিল না, শুধুমাত্র রক্ত টপ, টপ করে পড়ছে। দাঁতগুলো কেমন রাক্ষসের মতো এবং মানে ওই যে ভূতের যেরকম ২ টা শিং থাকে ভয়ানক সেরকম ২ টা শিং বের হয়েছে। এটা দেখার পরেই রফিক রাখাল যে আছে সে এত বেশি ভয় পায়, সে আতঙ্ক হয়ে তার পিছনে ফিরেই দৌড় দিতে শুরু করে। কিন্তু এমন একটা অবস্থায় সে ভয় পেয়ে যে দৌড় দিতেছে, তার কাছে মনে হচ্ছে যে বারবার সে সেই জায়গাটার মধ্যেই ঘুরপাক খাচ্ছে। এত বেশি দৌড় দিচ্ছে, দৌড় দিয়ে একটাবার সে মনে হচ্ছে যে সে একদম বাঁশঝাড়ের শেষ মাথায় এসে চলে এসেছে। কিন্তু আবার যখন মানে আরেকটু দৌড়ালেই সে বাঁশঝাড়টা পার করে ফেলবে, ঠিক তখনই আবার দেখতেছে যে সে সেই আবার সেই গরুর যে জায়গাটা যেখানে ওই অবয়বটা ছিল সেখানেই আবার এসে পৌঁছে গেছে। তো এইটা দেখার পর মানে এরকম একটা দৃশ্য হওয়ার পর সে আর কোনো কিছু ভাবতে পারে না। সে তখন আল্লাহ, আল্লাহ করা শুরু করে দেয়। সূরা কেরাত সবকিছু পড়া শুরু করে দেয় কিন্তু তার কোনো কাজ হচ্ছে না। একটা সময় সে একটা গাছের শিকড়ের সাথে হোঁচট খেয়ে ধপ করে মাটিতে পড়ে যায়। মানে মাটিতে যখন পড়ে যায় তখন ওই যে মানে তার গরুকে কেন্দ্র করে যে ৪-৫ টা অবয়ব ঘুরতেছিল তারা হঠাৎ করে এই শব্দ শুনে রফিকের দিকে আসতে থাকে। মানে এমন একটা অবস্থা যেন সে তার নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসলো। এরপর তার পিছনে যে মানে সে যেটা দেখলো যে ওই অবয়বগুলো তার দিকে যখন আসতেছে, তার যে গরুটা ছিল সেই গরুটা আবার কি করে মানে এই গরুটাও তার দিকে ছুটে আসতেছে। মানে তাকে এমন মনে হচ্ছে যে তার এতদিনের শিকার করা যে গরুটা ছিল সেই গরুটাও এখন তাকে আরকি মানে তার দিকে মানে ভয়ানক একটা দৃষ্টিতে রাগান্বিতভাবে তার দিকে আসতেছে। তো এরকম যখন অবস্থা দেখা দেয় তখন সে আর কোনো কিছু চিন্তা করতে পারে না। সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তার অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরদিন সকালেই সে নিজেকে তার যে খামারের বাড়ি ছিল, সেই খামার বাড়িতে আবিষ্কার করে। তখন দেখতে পারে যে তার মানে সামনে তাদের এলাকার বিখ্যাত একজন হুজুর, তারপর হচ্ছে তার খামারের মালিক, তারপর আরও কিছু লোকজন তাকে সেখানে মানে দেখতে পায়। তখন ওই খামারের মালিক তাকে জিজ্ঞাসা করে যে, "কিরে রফিক, তোর কি হয়েছে?" তখন রফিক সাহেব মানে রফিক আরকি রাখাল ওই আগের দিনের যে ঘটনাটা ঘটে গেছে তার সঙ্গে তার গরু নিয়ে সেই ঘটনাটা সবাইকে বলে। তখন ওই হুজুর, তারপর রাখালের মালিক এবং মানুষজন মিলে সবাই সেই রাখাল মানে সেই রাখালের দিক নির্দেশনা অনুযায়ী সেই বাঁশঝাড়ের ভিতরে ঢোকে। বাজারের ভিতরে ঢুকে ওই যে রফিক যে দৌড় দিছিল এই জায়গাগুলো দিয়ে সেটা কিন্তু স্পষ্ট এখনো বোঝা যাচ্ছে এবং ওই যে যেই জায়গাটাকে মানে যেই জায়গাটাতে রফিক নিয়ে গিয়েছে সেই জায়গাটাতে গরুর গোশতগুলো এবং গরুটা যে এখানে যে কেউ খেয়েছে সেটার মানে দৃশ্য সেখানে দেখা যাচ্ছে এবং তার আলামতগুলো সেখানে ছিল পা, তারপর সামনের পা, পেছনের পা, তারপর গরুর চামড়া ছিল কিন্তু গরুটার মাথাটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। মনে হচ্ছে যে মাথাটা কেউ একজন ছিঁড়ে খেয়ে ফেলেছে। এরকম একটা দৃশ্য। তখন হুজুর এটা দেখে বলে যে হয়তো কোনো একটা খারাপ আত্মা বা কোনো খারাপ কোনো কিছু এই গরুটাকে এখানে নিয়ে এসেছে শুধুমাত্র রাখাল তাকে বশে করার জন্য এবং পরবর্তী সময় যখন এই রাখালটা মুক্ত পেয়ে গেছে তখন তারা এই গরুটাকে রেখে চলে গেছে এবং পরবর্তী সময়ে এই বাঁশঝাড়ের যে আরকি মানে পশু বা জন্তু যারা আছে তারা হয়তো ওই গরুটাকে খেয়ে ফেলেছে। কিন্তু মানে গরুর যে খামারের যে মালিক সে বলে
যে আসলে এইটা তো আমার মানে রাখালের সাথে হয়েছে। যদি পরবর্তী সময়ে এরকম কোনো ঘটনা ঘটে, তাহলে তো সেটা খুবই দুঃখজনক হবে। তাই আপনি এর একটা সুরাহা করুন। এটা একটা ফয়সালা করে দেন যে আসলে এটা যেন আর ভবিষ্যতে না হয়। তখন ওই হুজুর বলে যে, "আসলে দেখেন এটা তো ভবিষ্যৎ কি হবে সেটা তো বলা যাচ্ছে না। যদি আবার কখনো গরু এইখানে চলে আসে বা রফিক যদি আবার এখানে আসে বা কোনো কারণে তার শরীরে যে জিনটা আছে সেই জিনটা যদি আবার জাগ না পায় তাহলে রফিকের ক্ষতি হবে। তো এর জন্য তাকে হচ্ছে আমাবস্যার রাতে এই জায়গাটায় এসে বেশ কিছু মানে কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলো যদি সে সম্পূর্ণ করতে পারে তাহলেই হয়তো এই জিনটা তার শরীর থেকে ছাড়া পাবে।" এরপর ওই হুজুরের কথা মতো রফিক এবং রফিকের খামারের মালিক যেই কার্যক্রমগুলো করার কথা হুজুর বলে, সেই কার্যক্রমগুলো সম্পূর্ণ করে এবং তার ১০ থেকে ১৫ দিন পর রফিক সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায় এবং তার খামারটা কন্টিনিউ করে। তো রাসেল ভাই এটাই ছিল ঘটনা। আমি যখন রাজশাহী গিয়েছিলাম তখন এই ঘটনাটা শুনেছিলাম। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। এই কাহিনীটি আমার সাথে শেয়ার করেছেন রঞ্জন চৌধুরী নামে একজন। আম তিনি বেশ বয়স্ক একজন মানুষ। তিনি যে কাহিনীটি শেয়ার করেছেন সেটা হচ্ছে স্বাধীনতা উত্তরকালীন সময়কার একটি কাহিনী এবং তিনি থাকেন পুরনো ঢাকায় এবং উনি স্পেসিফিকলি উনার জায়গাগুলোর নাম বলতে নিষেধ করেছেন। আম তিনি যেই বাড়িটার ঘিরে কাহিনীটি বলেছেন সেই বাড়িটা এখনো পুরনো ঢাকায় এক্সিস্ট করে এবং একই অবস্থায় এক্সিস্ট করে। যদিও কিছু রিনোভেশন করা হয়েছে কিন্তু সেখানে আর কি এখনো কোনো রকম নতুনত্বের ছোঁয়া লাগেনি, মানে কোনো বিল্ডার্স আসেনি বা বাড়িটাকে ভেঙে তৈরি করা হয়নি, সে একই বাসা আছে এখনো। যাই হোক, যে বাসার কাহিনী বলছি, তো স্বাধীনতার উত্তরকালে তিনি বেশ ইয়াং ছিলেন এবং তিনি বেশ চটপটে একজন মানুষ ছিলেন, আড্ডাবাজ ছিলেন, খুব আড্ডা দিতেন এবং উনার বন্ধু কয়েকজন ছিল, তাদের মধ্যে তাদের একটা মানে সার্কেল ছিল যাদের মধ্যে কিছু নতুন আইনজীবী ছিল এবং ব্যবসায়ী ছিল এবং তারা সবাই মিলে আড্ডা দিতেন এবং তাদের একটা আড্ডার সময় ছিল, সেটা হচ্ছে সন্ধ্যার পরে তারা সবাই বসতেন এবং বেশ জাম্পেশ আড্ডা হতো, চা নাস্তা সবকিছু আসতো এবং এরকম একটা সময় তাদের একদিনকার আড্ডার কাহিনী, সেই আড্ডাতে তাদের এক বন্ধু এসে হাজির হয়। তাদের এক বন্ধু নতুন একজন মানুষকে নিয়ে, নতুন এক বন্ধুকে নিয়ে আসে হাজির হয় এবং তার বন্ধু আর কি, বন্ধুর বন্ধু, এবং যাকে নিয়ে আসে সে হচ্ছে জ্যোতিষ এবং তিনি অ্যাস্ট্রোলজার এবং বেশ ভালো একজন অ্যাস্ট্রোলজার, মানে তার অনেক সার্টিফিকেটস আছে এবং অনেক কিছু আছে এবং সেই লোকটার সাথে ওনাদের সবাইকে পরিচয় করিয়ে দেন। তো ওনারা ৪-৫ জন মিলে পরিচয় হন এবং বেশ গল্পগুজব করেন তারা এবং এই গল্পগুজব করতে করতে একটা পর্যায়ে তাদের মধ্যে যেটা হয়, মানে এই প্রেত, ভূত প্রেত, এইসব ব্যাপারে বা প্রেত চর্চা এইসব ব্যাপারে গল্পটা চলে যায়। তো এরকম গল্পগুজব যখন হচ্ছে তাদের কাছে বেশ ইন্টারেস্টিং লাগে, কারণ দেখা যাচ্ছে যে তাদের গল্পগুজব ছিল এককেন্দ্রিক, ব্যবসা বাণিজ্য, তাস খেলা বা এই ধরনের ব্যাপার স্যাপার নিয়ে, বা দেশের অবস্থা কি, হ্যাঁ, রাজনৈতিক অবস্থা, এইসব জিনিস নিয়ে তাদের আলোচনা চলতো। তো সেখান থেকে হঠাৎ করে এই ভূত প্রেতের ব্যাপারে যখন আলোচনাটা চলে যায়, তাদের মধ্যে বেশ ইন্টারেস্টিং একটা ভাইব চলে আসে এবং সবাই মিলে তখন গল্প করছে এবং আড্ডা মারছে এবং ওনার কাছে জিজ্ঞেস করছে। তো উনি যেটা বলছে, যিনি ছিলেন সেই অ্যাস্ট্রোলজার, তিনি বলছেন যে আপনারা হয়তো এই জগৎটা সম্বন্ধে খুব বেশি জানেন না, কারণ ওনাদের মধ্যে, রঞ্জন চৌধুরীর বন্ধুদের মধ্যে সবাই যে খুব বিশ্বাসী ছিলেন বা বিশ্বাস করতেন এই ব্যাপারগুলো তা না, তাদের মধ্যে কয়েকজন ছিলেন এই ব্যাপারগুলোতে একদমই বিশ্বাস ছিল না। তো যিনি অ্যাস্ট্রোলজার তিনি বলছেন যে আপনাদের মধ্যে অনেকেই ব্যাপারটা বিশ্বাস করছেন না বা বিশ্বাস করেন না, বাট এই জিনিসটা কিন্তু এক্সিস্ট করে, আপনারা যদি চান আমি প্রমাণ করে দিতে পারি। তো এই কথায় রঞ্জন চৌধুরী নিজেও খুব একটা বিশ্বাসী মানুষ ছিলেন না। তিনি বলেন, আপনি আমাকে কিভাবে প্রমাণ করে দিবেন? বলে, হ্যাঁ, আপনাকে আমি প্রমাণ করে দিতে পারি, আপনি যদি চান আমি আপনার এখানেই প্ল্যান চ্যাট করতে পারি। তো বলে যে প্ল্যান চ্যাট এসব আমি বিশ্বাস করি না, এগুলো আসলে কোনো কাজের কাজ না। তো যাই হোক, আপনি যদি চান তাহলে আমরা বসতে পারি। তো বলে, কবে করবেন? তো বলে, ঠিক আছে, আপনি যে কোনো দিন, এনি টাইম ইউ ওয়ান্ট। তো রঞ্জন চৌধুরী বলে যে আজকেই করুন। বলে, ঠিক আছে, আজকে করবো, কিন্তু এত মানুষ নিয়ে প্ল্যান চ্যাট করা যাবে না, আপনারা যারা বসে আছে। তো সবাই মধ্যে একটা গুঞ্জন উঠে যে
এত মানুষ নিয়ে তারা ফ্ল্যাঞ্চেট করতে পারবেন না, তাহলে কিরকম কি? সবারই তো একটা ইন্টারেস্ট আছে। তো বলে না ভাই, এটা সম্ভব না, মানে এতগুলো মানুষ নিয়ে বসে এইসব কাজ হয় না। তো এটার জন্য আমরা হয়তো ৩ জন বা ৫ জন থাকতে পারি। হ্যাঁ, একটা বেজোড় নাম্বার আমরা বসে কাজটা করতে পারি, এবং সেটার মাধ্যমে আপনি তো মূল জানতে চাচ্ছেন, আপনি জানিয়ে দিতে পারবেন আপনার বন্ধুদেরকে যে আপনি ব্যাপারটাতে কতটুকু জানলেন, কি হলো। তো রঞ্জন চৌধুরী বলে ঠিক আছে। তো বলে ঠিক আছে, তাহলে এক কাজ করেন, আপনি আমার বাসায় এখন থাকেন, খাওয়া দাওয়া করেন, রাত হোক, চলে গেলে আমরা বসবো। সেই রঞ্জন চৌধুরীর সেই বন্ধু, সেই অ্যাস্ট্রোলজার এবং রঞ্জন চৌধুরী ৩ জন বলে যে আমরা ৩ জন বসবো। তো ঠিক আছে, কথা সেরকমই হয়। অন্যরাও বেশ একটু হতাশ হয়, বলে যে কি ভাই আমাদেরকে রাখলেন না, এই ধরনের কথা বলতে বলতে তারা চলে যায়। তো রঞ্জন চৌধুরী যেটা করে, তারা চলে যাওয়ার পরে সে তার যেই লিভিং রুম মানে ড্রয়িং রুম যেটা, সেখানে সবাইকে নিয়ে বসে ওনাদের খাওয়া দাওয়া হয়, কথাবার্তা হয়, এবং হালকা টুকটাক কথাবার্তা বলে চলেন ভাই আমরা তাহলে শুরু করি। তো যেটা হয়, রঞ্জন চৌধুরী কিন্তু তখনও বিবাহিত ছিলেন না। তিনি বিবাহিত ছিলেন না, তবে তার প্রেম ছিল। তিনি একজন মেয়ের সাথে তার রিলেশন ছিল, পরবর্তীতে যাকে তিনি বিয়ে করেন আর কি। তো যাই হোক, তো বেশ ওনার খুব একটা তাড়া নাই, আর সেই সময় উনি আর কি ওনাদের রিলেশন থাকলেও সেরকম আর কি যে আমরা এখনকার সময় যেমন মানুষ মোবাইল বা বিভিন্ন রকমের অ্যাপে কানেক্টেড থাকে, ফোনে কথা বলে, তখনকার সময়টা এতটা এরকম বিজি মানুষ থাকতো না। তো যাই হোক, তো উনি ওনার মতো বলেন যে ঠিক আছে, আমি তো বাসায় মোটামুটি সবকিছু রেডি করে রেখেছি। আমার বাসায় আপনার একটা গেস্ট থাকবে, আমি বলে এসেছি। তো আসেন আমরা শুরু করি, কয়টার সময় শুরু করবো? তো উনি বলেন এখন না, রাত আর একটু গভীর হোক। তো আপনি কি করেন টুকিটাকি রঞ্জন চৌধুরী সম্বন্ধে উনি জানতে চান। তো রঞ্জন চৌধুরী মনে করেন যে এটা কি কোনো ট্রিক নাকি, মানে ওনাকে কোনো রকমের ধাঁধায় ফেলে দেওয়ার মতো, বা কোনো রকমের চোখের ধাঁধা বা ইলিউশন তৈরি করার জন্য কি ওনার সম্বন্ধে জানতে চাচ্ছে কিনা। তো উনিও খুব বুঝে উত্তর দেন, যে এরকম ব্যাপার। তো বলে ঠিক আছে, ওকে। তো ওই অ্যাস্ট্রোলজার তিনি বলেন যে ঠিক আছে, তাহলে এটা তো মানে তিনি বুঝতে পারেন, তিনি বলে যে দাদা আপনি যেটা করছেন সেটা আপনি আমাকে মানে মনে করছেন যে আমি আপনার সাথে কোনো চালাকি করছি, আসলে সেটা না। আমি যেটা করছি সেটা হচ্ছে আপনার কাছ থেকে আমি জাস্ট নর্মালি জানতে চাচ্ছি আপনার সম্পর্কে। এটা হচ্ছে জাস্ট একটা কথা চালানোর মতো, যেহেতু আমরা বসে থাকবো কিছুক্ষণ, এখানে কোনো রকম ট্রিক বা কিছু নেই। তো তারপরও রঞ্জন চৌধুরী কথাগুলো আর কি উনি খুব স্ট্রিক্ট ভাবে আর কি থাকেন, নিজের পার্সোনাল সিকিউরিটিকে ব্যাপারে সচেতন থাকেন, এবং উনি বেশ ভেবে চিন্তে উত্তর দেন নিজের সম্পর্কে। অনেক তথ্য নিজের মধ্যে রেখে দেন, গোপন করেন, বলেন না। তো যেটা হয়, রাতের বেলা একটা যথাসময়ে মানে একটা নির্দিষ্ট সময় তারা বসেন। রাত তখন অনেক গভীর হয়ে গেছে, চারিপাশে অনেক নিশুতি, এবং তখন ইসের সময় ছিল, আপনার বর্ষার সময় ছিল, মানে হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে চারিপাশে, বৃষ্টি হচ্ছে তখন, এবং বারান্দায় বসে তারা কিন্তু কথা বলছিলেন। কথা বলে আবার লিভিং রুমে আসেন, এবং লিভিং রুমে এসে তারা সবকিছু দরজা জানলা বন্ধ করতে বলেন, বন্ধ করে দেন, এবং অ্যাস্ট্রোলজার বলেন যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে 3টা যে আপনাকে আনতে বলেছিলাম মোমবাতি, সেই 3টা মোমবাতি আপনি নিয়ে আসেন। তো রঞ্জন চৌধুরী বাসার ভেতর থেকে মোমবাতিগুলো নিয়ে আসেন, এবং আরো কিছু টুকটাক জিনিসের কথা বলা হয়, সেগুলো উনি নিয়ে আসেন। এনে তারা যে একটা টেবিল ছিল সেই টেবিলের উপর রাখেন। তো রাখার পরে তাকে অ্যাস্ট্রোলজার বলেন যে আপনি এখন যেটা করবেন, যে আপনার রুমে যে ছবিগুলো আছে, আপনার রুমে কয়েকটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিগুলোর মধ্যে আপনি খুব একটা ধ্যান দেবেন, ছবিগুলোর দিকে খুব একটা তাকাবেন না। যখন আমরা করবো, মোমের আলো থাকবে, তারপর ছবিগুলোর দিকে খুব একটা আপনি তাকাবেন না। ওইটাতে আপনার একটা কনসেন্ট্রেশন নষ্ট হবে, বা আপনি একটা ভ্রম তৈরি হতে পারে। তো সেই ভ্রম তৈরি করা যাবে না। আরেকটা ব্যাপার, এখানে যে রঞ্জন চৌধুরী ছিলেন এবং রঞ্জন চৌধুরী যে বন্ধু ছিলেন, তিনি ছিলেন মুসলমান, এবং তাকে বলা হলো যে, এবং রঞ্জন চৌধুরীকেও বলা হলো যে আপনারা কেউই একটা কাজ করবেন না, যখন আমি এখানে মানে এই রিচুয়ালটা করব, তখন কিন্তু কেউই ভুলেও দোয়া পড়বেন না, বা আপনি আপনার মতো কোনো মন্ত্র পড়বেন না, বা কিছু করবেন না। মানে আপনারা
সৃষ্টিকর্তাকে স্মরণ করে দোয়া করা বা কোনো কিছু এখানে করবেন না, কারণ যে কাজটা করা হচ্ছে সেটার সাথে এটার কোনো মানে এটা হচ্ছে ডিফারেন্ট একটা জিনিস, এটাতে একটা হিতে বিপরীত হয়। তো ঠিক আছে, ওরা বলে যে ঠিক আছে আমরা করব না। তো যেটা হয় ওরা শুরু করে, উনি রিচুয়াল শুরু করেন, লাইট নিভিয়ে দেন যথারীতি, রুমের লাইট নিভিয়ে দেন এবং রুমের মধ্যে মোমবাতি জ্বলছে, বেশ ভৌতিক একটা পরিবেশ। এবং আপনার তখন বাইরে শুধু বৃষ্টির শব্দ তারা শুনতে পাচ্ছে, যে বৃষ্টির তোড় আস্তে আস্তে বাড়ছে। এবং ষোলজার সাহেব যিনি আছেন তিনি আস্তে করে চোখ বন্ধ করে ফেলেন এবং তিনি ধ্যান করছেন। মোমবাতির আলোগুলো একসময় স্থির হয়ে গেছে এবং ঘরে বেশ ঠান্ডা থাকার কারণে সেখানে ফ্যান চলছিল না, ফ্যান বন্ধ, মোমবাতি জ্বলতে হবে এবং বাতির আলোগুলো স্থির হয়ে গেছে এবং অনেকক্ষণ চোখ বন্ধ করে আছেন অ্যাস্ট্রোলজার। এবং রঞ্জন চৌধুরীর ঘুম চলে আসছিল এরকম সময়, তিনি এমনই একটা অবস্থায় চলে গেলেন, তার মনে হলো ঘুম আসছে। হঠাৎ করে উনি ফিল করলেন যে মোমবাতিগুলো কমে গেল, মানে আলোটা, মোমবাতির আলো শিখাটা ছোট হয়ে গেল, খুব ছোট হয়ে গেল, নিভু নিভু পর্যায়ে চলে আসলো। ওনার কাছে বেশ মানে হঠাৎ করে মনে হলো কেন এরকম হবে, কারণ মোমবাতির আলো তো এরকম ছোট হয়ে যাওয়ার মতো কোনো কারণ নাই। অল অফ এ সাডেন এরকম, তখন ওনার যে ঘুম আসছিল ঘুমটা চোখ থেকে কেটে গেছে, ওনার একটু উনি সচেতন হয়ে গেছেন যে ব্যাপারটা কি। তো ওনার রুমটা উনি উনি দেখছেন যে মোমবাতির আলোটা কমে গেছে এবং প্রায় নিবু নিবু পর্যায়ে চলে আসলো একটা সময় এবং রুমের আলো কমে গেল। তো এই সময় ওনার কেমন যেন একটা ফিল হতে লাগলো এবং ফিলটা একটু ডিফারেন্ট, সাথে গুজবাম্প, মানে শরীরের লোমটা দাঁড়িয়ে যাচ্ছে এবং হঠাৎ মনে হচ্ছে যে রুমের মধ্যে কারো উপস্থিতি আছে, কে একজন ঠিক তার পিছে মানে দাঁড়িয়ে আছে এবং তাকে হঠাৎ করে কিছু বলবে বা স্পর্শ করবে এরকম লাগছে ওনার কাছে। রঞ্জন চৌধুরী তার বন্ধুর দিকে খেয়াল করলেন, দেখে যে তার বন্ধু চুপ করে অসাড় হয়ে বসে আছেন এবং মানে তার চোখেও চোখ মুখ ভাবলেশীন, কোনো রকম চিন্তা ভাবনা নেই। তো এরকম সময় মানে আলো কিন্তু একদম কমে গেছে, প্রায় নিভু নিভু পর্যায়ে। রঞ্জন চৌধুরী হঠাৎ করে চোখ যায় যে তার দাদা, সেই দাদার ছবিটা দেয়ালে ছিল এবং ছবিটার দিকে ওনার চোখ যেতেই তার বুকের ভিতরে ধক করে ওঠে, কারণ তার কাছে মনে হয় যে তার দাদা ছবিটা জীবন্ত এবং তাদের দিকে তাকিয়ে আছে। এরকম একটা মানে একটা ফিল তার কাছে হয় এবং তিনি কিন্তু গা শিরশির করে ওঠে, তার প্রচন্ড তিনি ভয় পেয়ে যান। এবং যখনই এরকম হয় তখন হঠাৎ করে দেখা যায় মোমবাতিটা প্রায় নিভে যায় এবং নিভে যেটা হয়, মোমবাতির যে সলতে থাকে সেই সলতের মাথাটা জ্বলতে থাকে। তো এরকম অবস্থা হঠাৎ করে উনি শোনেন যে ওই অ্যাস্ট্রোলজার সাহেব কথা বলছেন বেশ গম গম করে এবং যখন কথা শুরু করেন তখন উনি ফার্স্ট কেঁপে ওঠেন, তত্তর করে একটু কেঁপে ওঠেন। কেঁপে ওঠার পর দেখছেন যে অস্ট্রেলিয়া সব কথা বলছেন কি, উনি বিজাতীয় কোনো ভাষায় গম 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 করে কথা বলছেন এবং গলার স্বরটা বেশ ঘুম ঘুম করছে এই অন্ধকারের ভেতরে। এবং মোমবাতির কিন্তু আলো নিভে গিয়েও সলতের মাথায় আলো জ্বলে আছে, হালকা আলো জ্বলে আছে এবং সেটাতে ওই যে মোমবাতি যেখানে রাখা সেই জায়গাটার আশপাশ দিয়ে একটু আলো দেখা যাচ্ছে। আর বৃষ্টির তোড় কিন্তু বেড়েই চলেছে বাইরে। তো এরকম সময় সেই গম গম গলাতে উনি কিন্তু কেঁপে উঠেছিলেন ফার্স্টে শুনে এবং উনি ভাষা বুঝতে পারছেন না, কোনো একটা ভাষায় তিনি কথা বলছেন। এবং এই সময় হঠাৎ তাদের মনে হলো রুমের মধ্যে কোনো একটা দৌড়াদৌড়ি শুরু হলো, বাতাসের একটা নাচন, এদিক ওদিক বাতাস যাচ্ছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, মানে বাতাস আসার কিন্তু কোনো কারণই নাই, কারণ ঘর বাড়ি সব বন্ধ, রুম বন্ধ। এবং তিনি বুঝতে পারছেন বাতাস যাচ্ছে এবং এই যে বাতাসটা যাচ্ছে সেটাতে কিন্তু তারা গায়ে ফিল করছেন, কিন্তু উনি দেখতে পাচ্ছেন যে বুঝতে পারছেন যে ওনার রুমের যে পর্দাগুলো সেগুলো কিন্তু নড়ছে না সেই বাতাসে। তো উনি এর মধ্যে শুনলেন যে সেই গম গম কণ্ঠে সেই অ্যাস্ট্রোলজার সাহেব বলছেন বাংলায় এবার, যে এই রুমে যে আছো সে আমার সামনে আসো এবং আমাদের যে কোনো একজনের কণ্ঠে কথা বলো। এরকম করে তিনি একটি আহ্বান জানালেন এবং একবার, দ্বিতীয়বার, তৃতীয়বার এবং তার কণ্ঠ কিন্তু আরো মোটা হচ্ছে। এবং এক সময় উনি খেয়াল করলেন তার গলাটা কেমন জানি একটা মানে বিজাতীয় ভাবে মানে হয়ে গেল, এটা বর্ণনাতীত একটা ভয়েস তার মধ্যে আসলো এবং সে খুব পেঁচিয়ে, খুব কেমন জানি একটা অস্পষ্ট স্বরে সে উর্দু ভাষায় কথা বলা শুরু করলো, মানে উর্দু বা হিন্দি এরকম একটা ভাষায় কথা বলা শুরু করলো, মানে আমাকে কেন ডাকা হয়েছে এই ধরনের একটা ভাষায় কথা বলা শুরু করলো এবং অ্যাস্ট্রোলজার নিজেই বলছে। এবং
এইটা যখন শুনে তখন না আসলে রঞ্জন চৌধুরী সহ্য করতে পারেন না। তিনি মানে ভয়ে থরথর করে কেঁপে ওঠেন। মানে ওই ভাষা এবং সেই শব্দ শুনে তিনি থরথর করে কেঁপে ওঠেন এবং ওনার শরীর দিয়ে মানে মানে ঠান্ডা একটা স্রোত বয়ে যায়। ওনার বন্ধু নিজের অজান্তেই দোয়া পড়ে ওঠেন এবং যখন সে মুখ থেকে একটা দোয়া পড়ে এবং এই সময় মনে হলো যে তার বন্ধুকে কেউ ধাক্কা মারলো একটা এবং তার বন্ধু ছিটকে পড়ে গেল এবং সাথে সাথে ওই রুমের মধ্যে অ্যাস্ট্রোলজারও একটা সাউন্ড করে ধাম করে পিছনে পড়ে যায়। রুমের মধ্যে ঘুরঘুরটি অন্ধকার, কোনো আলো নেই, কিচ্ছু নেই, নিস্তব্ধতা। রঞ্জন চৌধুরী থরথর করে কাঁপছেন। তিনি বুঝতে পারছেন না কি করবেন। তার কাছে মনে হচ্ছে জিনিসটা কেমন একটা মানে বাজে অবস্থা মানে লাগছে এবং হঠাৎ তার মনে হলো যে তার যে বাসার বাইরের অঞ্চল দিয়ে কিছু একটা মানে দৌড়াচ্ছে এবং কিচমিচ করে কিছু একটা বলছে, এরকম একটা মানে মানে লাইক সত্যি কথা বলতে যে একটা ইঁদুর যদি কথা বলতে বলতে দৌড়ায় এরকম একটা ভাষা কিছু করছে এবং দৌড়াচ্ছে এবং রঞ্জন চৌধুরী ভয়ে কাঁপতে কাঁপতে সে থরথর করে বন্ধুকে ঠেলতে থাকে এবং তার বন্ধুও উঠে বসে এবং দেখা যাচ্ছে বিড়বিড় করে কি বলছে বন্ধু, অ্যাস্ট্রোলজারের কোনো শব্দ নেই। তো এর মধ্যে খুব সাহস করে একসময় রঞ্জন চৌধুরী উঠে কিছুক্ষণ পরে যে ঘরের বাতিটা জ্বালে। বাতিটা জ্বালার পরে সে দেখে যে সে অ্যাস্ট্রোলজার শুয়ে আছেন, মুখ দিয়ে ফেনা পড়ছে এবং তার কোনো হুঁশ নেই, চোখ বন্ধ এবং তার বন্ধুও বেশ মুখ টুক ফ্যাকাশে হয়ে গেছে। তো সাথে সাথে তারা যেটা করেন যে উঠে আসেন বা ঘরের থেকে পানি নিয়ে আসেন, পানি ছিটান। রঞ্জন চৌধুরী মানে চিন্তা করেন যে কি হয়ে গেল, অ্যাস্ট্রোলজারে কিন্তু তখনও হুঁশ নেই এবং তাকে নিয়ে তাড়াতাড়ি ওনারা ওই যে রুমের একটা ডিভান ছিল, ডিভানের মধ্যে শোয়ান এবং ডিভাইনে শোয়ানোর পরে দেখেন যে ওই ডিভাইনে শোয়ানোর পরে যে তাকে একটু শুশ্রূষা করার চেষ্টা করেন এবং এই শুশ্রূষা থেকেও দেখে যে ওনার হুঁশ আসছে না। উনি ঘুমাচ্ছেন, শুয়ে আছেন, মানে চোখ বন্ধ করে, কোনো হুঁশ নেই। তো রঞ্জন চৌধুরী তার পাশেই বসে থাকেন, কোনো কিছু করার নেই এবং প্রায় সারা রাত পার করে দেন। ভোরে আজান দেয় এবং ঠিক ফজরের একটু পরে অ্যাস্ট্রোলজার তিনি একটু শব্দ করেন, অস্পষ্ট শব্দ করেন এবং চোখ মেলে আবার উনি ঘুমিয়ে পড়েন এবং সকাল যখন আলো ফুটে যায় তখন তিনি চোখ মেলেন এবং রঞ্জন চৌধুরীকে বলেন যে কি হলো, কি করলেন আপনার? তখন রঞ্জন চৌধুরী বলে, কেন, কি হয়েছিল ভাই, আপনি ভালো আছেন, আপনি ঠিক আছেন? তাকে হাত ধরে জিজ্ঞেস করে। তিনি বলেন, না আমি ঠিক নাই, আপনারা তো একটা মানে অঘটন ঘটায় ফেলছেন। আপনাদেরকে যা মানা করছি সেই কাজগুলো আপনারা এখানে করছেন। আপনি যা করছিলেন সেটা কিন্তু আসলে কোনো ভালো কাজ করছিলাম না। আমরা যেটা করছি সেটা হচ্ছে একটা মানে বাজে চর্চা করছি এবং বাজে চর্চায় আপনি একই সাথে এট দ্য সেম টাইম ভালো কাজ করলেন, আবার আপনি বাজে কাজ করলেন, আবার একই সাথে আপনি ভালো কাজ করলেন, সেই বাজে কাজটাকে আটকানোর জন্য চেষ্টা করলেন এবং আপনারা যারা করছিলেন নিজেদের মধ্যেই করলেন কাজটা। এটার ফলশ্রুতি ভালো কিছু হবে না। আপনারা রাগিয়ে দিয়েছেন কাউকে, এই যে বাজে যে আত্মাটা আসছে সেকে রাগিয়ে দিয়েছেন এবং এটা শুনে তো রঞ্জন চৌধুরী বেশ ভয় পেয়ে যায় এবং তিনি অ্যাকচুয়ালি বলেন যে ভাই এটা কিভাবে আমি ঠিক করতে পারি বা কিছু, আমার তো আসলে এগুলো বিশ্বাসই ছিল না, তো আমি কালকে প্রচন্ড ভয় পেয়েছি আপনার এই ব্যাপারটা। বলে আপনি ভয় পাবেন স্বাভাবিক, আপনার আরো ভয় আছে, আপনি সাবধানে থাকবেন। এই বলে সেই অ্যাস্ট্রোলজার ওঠে এবং তিনি বলে যে আপনি কিন্তু সবসময় সাবধানে থাকবেন, আপনি ভালো থাকবেন। আর আপনার বন্ধুকে বলে যে তোমারও কিন্তু সমস্যা হবে, তোমরা দুইজন মূল সমস্যায় পড়বা এবং আমাকেও সমস্যায় ফেলবা। তো যাই হোক, এই বলে সে অ্যাস্ট্রোলজার আস্তে আস্তে চলে যায় তাদের বাসার থেকে। তো ওই বন্ধুকে রঞ্জন চৌধুরী বিদায় দেয় এবং বিদায় দিয়ে তিনি চেষ্টা করেন ঘুমানোর, সারাদিনটা পার করার এবং হয় না। তো ওই দিন রাতের বেলা যখন রাত হয়ে যায়, সন্ধ্যার পরে রঞ্জন চৌধুরী সবকিছু তার বাসার সব যেই নর্মাল তার জীবনযাপন যেটা সন্ধ্যার থেকে যেসব কাজ থাকে সেগুলো করার পর বন্ধুদের সাথে ওই দিন আর আড্ডায় যান না। উনি অনেককেই না করে যান আগের থেকেই বন্ধুদেরকে যে আজকে বসবো না দোস্ত, এরকম বলে দেন যে আজকে হবে না, আমার শরীরটা খারাপ। তো ফ্রেন্ডরা অনেকে জিজ্ঞেস করে কিউরিয়াসিটিতে যে কি হলো, ওনার বাসার আশেপাশে যারা বন্ধু তারা জিজ্ঞেস করে কি হলো, তুই কেন আসবি না, বাসার নিচে আসে আর কি, এসে কথা বলে। তো উনি তাদেরকে বলে যে আসলে যেটা ভাবছিলাম সেরকম কিছু না, বাট দোস্ত আজকে আড্ডা হবে না, আজকে বাদ দে। তো বলে বন্ধুদেরকে উনি বিদায় দিয়ে আচ্ছা উনি বাসায় এসে বসেন এবং কিছুক্ষণ পরে উনি চেষ্টা করেন যে ওনার যার সাথে সম্পর্ক ছিল তাকে ফোন করার এবং তাকে ফোন করতে যে উনি ব্যর্থ হন, কারণ ফোনের মধ্যে দেখেন যে ওই যার মানে তার প্রেমিকার যে বাসায় সেখান থেকে তাকে ফোনে পাওয়া যাচ্ছে না, এরকম ব্যাপার আর কি। বাসায় আরো সমস্যা, কারণ তাদের এখনকার সময় ছিল না যে চাইলেই কারোর সাথে কমিউনিকেট করা যেত। তো উনি সেটাতে আরো একটু আপসেট হন এবং উনি মানে খুব
মনে করেন যে আসলে ব্যাপারটা কি হলো। তো এরকম করে ওনার সময় কেটে যাচ্ছে এবং একটা সময় রাত হয়ে যায়, লাইক 10টা 11টা এরকম সময়। তো উনি চিন্তা করেন যে ওনার শরীরটা ভাল লাগছে না, উনি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যান। তো উনি বাড়ির ভেতরে যান, বাড়ির ভেতরে যেয়ে খাওয়া দাওয়া করেন এবং খাওয়া দাওয়া করে উনি আবার ফিরে আসেন ওনার রুমে এবং ওখানে বসে কিছুক্ষণ বসে থাকেন, চিন্তা ভাবনা করেন কি করবেন। কিছুক্ষণ রেডিওতে খবর টবর শোনার চেষ্টা করেন। তো এগুলো করার পর উনি যখন রাত হয়ে যাচ্ছে, মানে রাতটা যখন গভীর হয়ে যাচ্ছে 11টা 12টার পরে ঘুমিয়ে যাওয়ার সময়, তখন উনি চলে যান রুমে যে ওনার রুমটা ছিল সেই ড্রয়িং রুমের পাশেই ওনার রুমটা, সেখানে ওনার যেখানে আড্ডা দিতেন তার পাশেই ওনার রুমটা ছিল। তো জিনিসটা হচ্ছে এরকম যে ড্রয়িং রুম, তার পাশেই একটা দরজা এবং দরজা দিয়ে ওনার রুমে ঢুক এবং ওনার রুম থেকে একটা জানালা ছিল, সেই জানালাটা হচ্ছে ওনাদের বাড়ির একটা রিকল প্যাসেজ করিডোর, ওনার রুমের ওই পাশ থেকে একটা জানালা এবং আরেকটা দরজা ছিল যেটা দিয়ে উনি মূল বাড়িতেও কানেক্টেড থাকতে পারতেন, বাড়িতে যেতে পারতেন, খাবার রুমে যেতে পারতেন। এবং ওই যে প্যাসেজটা ছিল, ওই প্যাসেজটার একটা পাশ দিয়ে গেলে ওনার বাবার রুম ছিল, ওনার মানে বাবা মার রুম, এবং একদম শেষ মাথায় ওনার বড় ভাইয়ের রুম। কিন্তু ওই প্যাসেজটা কিন্তু ঘোরানো, মানে মাঝখানে আবার একটা হলো, মানে ওনাদের বাসার যে মাঝখানের অংশটা সেটা হলো, নিচে হচ্ছে আপনার নিচতলা, ওখানে আবার একটা উঠানের মতো আছে একদম নিচে, উপর থেকে এই 3তলা বাড়ির উপর থেকে মানে নিচ পর্যন্ত সেই জায়গাটা খোলা উঠানের মতো। তো যাই হোক, এটা বললাম যাতে বুঝতে সুবিধা হয়, উনি ওইভাবেই বুঝিয়েছেন আমাকে। তো যেটা হয় যে উনি রাতের বেলা ঘুমাতে যান এবং উনি মনে করেন আজকে আর্লি ঘুমিয়ে যান। তো উনি যখন ঘুমিয়ে যান, ঘুম প্রায় চলে আসছে উনার, এমন সময় উনি হঠাৎ করে শুনেন যে ওনার রুমের যে দরজা, রুমের দরজা এই পাশে না, করিডোরের পাশ থেকে না, এই পাশের দরজাটাতে, মানে যেটা ড্রয়িং রুমের সাইডে, সেখান থেকে একটা নক আসছে, টক 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 করে নক করছে। তো উনি জিজ্ঞেস করেন কে, তো নাই, আবার টক 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 করে নক হচ্ছে। একটু পরে ওই পাশ থেকে উনি শুনতে পান নারী কণ্ঠে কথা বলতেছে, রঞ্জন, মানে খুব চাপা গলায় বলতেছে রঞ্জন, এবং উনি গলাটা চিনতে পারেন এটা তার প্রেমিকার গলা। এবং উনি বেশ হতবাক হয়ে যান প্রথমে, বাট হতবাক হয়ে চিন্তা করেন যে এই গভীর রাতে ও কোত্থেকে আসবে, তার ফ্যামিলি বাদ দিয়ে তার বাসার ভেতরে, এবং সবচেয়ে বড় কথা বাসায় ঢুকে, ওনার ড্রয়িং রুমে ঢুকে ওনার ভেতরের দরজা নক করার মতো তো কোনো কারণই নাই। তো উনি মানে এই যে খুব দ্রুততার সাথে এগুলো চিন্তা করলেন, চিন্তা করে উনি আবার নিজের মতন বলে কে, তখন দেখে ওই পাশ থেকে ওই নারী কণ্ঠ হাসতেছে, মানে বেশ ভয়ঙ্কর একটা হাসি, নারী কণ্ঠের হাসি, এবং বেশ বেশ ভয়ঙ্কর। এবং এইবার উনি শোনেন যে ওনার দরজাটাকে আরো জোরে স্ল্যাম করতেছে কেউ, ধাপ 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 ধাপ, এবং দরজাটা এরকম ছিল একটা হুড়কো দেওয়া আর কি, মানে কাঠেরই হুড়কো লাগানো, এবং এই ধাপ ধাপ করে যে ধাক্কাটা দিচ্ছে দরজায়, এবং 2টা কি 3টা ধাক্কার মধ্যে উনি খেয়াল করেন ওনার এই যে হুড়কোটা খুলে ক্যাঁচ করে খুলে গেল দরজাটা, এবং ওনার মনে হলো যে ওই রুমের মধ্যে অন্ধকার প্রবেশ করলো। মানে যে অন্ধকারটা ছিল, মানে রুমের ভেতরে একটা অন্ধকার ছিল, যেহেতু বাতি নেভানো, উনি বাতি নিভিয়ে ঘুমাতেন, এবং সেই অন্ধকারটা আরো গাঢ় অন্ধকারে পরিণত হলো, পুরো রুমটাকে গ্রাস করে ফেললো, এবং মানে ধীরে ধীরে অন্ধকারটা বাড়ছে, এবং বাড়ছে তো বাড়ছেই, এমন অন্ধকার বাড়ছে যে উনি কিছুই দেখতে পাচ্ছেন না একসময়, এবং উনি ফিল করছেন ওই রুমের মধ্যে কেউ একজন হাঁটাচলা করছে, এবং একসময় উনি খেয়াল করলেন যে রুমের মধ্যে বাজে একটা দুর্গন্ধ পুরা রুম জুড়ে গেল, পুরা মানে খুব বাজে একটা গন্ধ রুমের মধ্যে। তো উনি ব্যাপারটা না সহ্য করতে পারলেন না, উনি চিৎকার করে বাবার নাম ধরে ডাক দিলেন, ওনার বাবার কথা বাবা করে ডাক দিছে, এবং ওনার চিৎকার শুনে কোনো কোনো বিকার নেই। একটু পরে ওনার যে এই পাশের যে রুমের দরজাটা, ওখান থেকে উনি শুনতে পেলেন ওনাদের বারান্দায় গেট খোলার শব্দ, খ্যাট করে দরজা খুললো, এবং ওনার বাবা বেরিয়েছে, ওনার মায়ের গলা শুনতে পেলেন, এবং তারা দুজনে আসলো, এবং তখন উনি ফিল করলেন যে রুমটা আবার সেই নর্মাল হয়ে গেছে, রুমের যে অন্ধকার ভাবটা ছিল সেটা নাই, এবং বাবা মা এসে নক করলেন ওনার গেটে, এবং উনি খুললেন, বলে বাবা কি হয়েছে তোমার, বাবা খুব মানে চিন্তিত হয়ে গেছে যে তোমার কি হয়েছে, তুমি এরকম চিৎকার করলে কেন, কি বলে যে না, তখন উনি তার বলতে পারে না যে এরকম কিছু দেখছি বা এরকম হয়েছে, উনি বলে যে আমি স্বপ্ন দেখছি, দুঃস্বপ্ন দেখা পাবে। তো বাবা খুব অবাক হয়ে গেলেন যে এত বড় ছেলে এইভাবে দুঃস্বপ্ন দেখে ভয় পায়। তখন বাবা বলে যে তুমি এক কাজ করো, তুমি তাদের মানে বাবা কিছু একটা পড়ে তাকে ফু দেয়, সেটা হচ্ছে তাদের একটা মন্ত্র বোনা, যে মন্ত্রটা ওনাকে পড়ে, একটা মন্ত্র আছে সেটা পড়ে তাকে ফু দেয়, এবং এটা তাদের সে ইউজ হয় যে
তারা মনে করে যে ভূত প্রেত, এটার থেকে দূরে থাকতে হয় এরকম। তো তার বাবা তাকে এরকম পরে ফু দিয়ে তার বাবা তার মাথায় হাত রাখে এবং বলে, বাবা দুঃস্বপ্ন দেখো না, চিন্তা করো না, তুমি ঘুমিয়ে যাও, আর এই যে আড্ডাবাজি কম করো, বলে বাবা চলে যায়। তো যাই হোক, ওই রাতের মতো রঞ্জন চৌধুরী ঘরের রুমের বাতি জেলে রাতটা পার করে দেয় এবং তিনি ওই দিন রাত চলে যায়। তো পরের রাতে যেটা হয়, উনি এরকম কিছু আর দেখেন না। তো এরপরে ওনার যেটা একটা সমস্যা হওয়া শুরু হয় সেটা হচ্ছে বাড়ির সিঁড়িতে। তো উনি যখন এটা ফার্স্ট হয় হচ্ছে যে কয়েকদিন পরে, মানে ফলোইং কয়েকদিন পরে একদিন উনি নামছে সিঁড়ি, মানে রাতের বাসা থেকে নামবে, নিচে যাবে আর কি, নিচে যে উনি তখন ধূমপান করতেন, তো সংগ্রহের জন্য। তো উনি যখন নামছেন গেট খুলে, জাস্ট মানে বাসার গেটটা খুলে সিঁড়িতে ঢুকছেন, ঢুকে তখন সিঁড়িঘর দেখলেন অন্ধকার। সিঁড়িঘরে আসলে খুব একটা বাতি যে জ্বলতো তা না, নিচে একটা আপনার লাল, তখনকার আমলে লাল বাতি জ্বলতো আর কি, লাল টাইপের আর কি, যে ফিলামেন্ট লাইট গুলো জ্বলতো আর কি। তো নিচে একটা জ্বলতো, ওইটারই আলো ওই পাশে আসতো। উনি দেখলেন সিঁড়িঘর অন্ধকার, নিচের আলোটাও জ্বলছে না, তো বেশ অন্ধকার। উনি আচ্ছা বলে, আচ্ছা কি আর করার, উনি নামছেন। প্রথম 2টা স্টেপ নামার পরেই উনার হঠাৎ করে ল্যান্ডিং এর দিকে, মানে ওনার যে সিঁড়ি, যে প্রথম যে ল্যান্ডিংটা, ওইটাতে চোখ গেল। তো ওইটাতে চোখ যে উনি, মানে ওনার মানে সারা শরীরে একটা শীতল স্রোত বয়ে গেল, কারণ উনি যেটা দেখলেন যে ওই ল্যান্ডিং এর মধ্যে কিছু একটা দাঁড়ায় আছে মানুষের মতো, এবং সেটার মানে মাথাটা পেছন দিকে ঘুরানো, মানে মানে মনে হচ্ছে যে অ্যাজ ইফ লাইক মানুষ সামনে ফিরে দাঁড়িয়ে থাকলে মাথা যদি পেছন দিকে ঘোরানো থাকে, কারণ মাথার পিছনে কিছু নেই, কালো আর কি, মাথাটার জায়গাটা শুধু অন্ধকারে এবং কিছু নাই, এরকম একটা কিছু দাঁড়িয়ে আছে। এবং এইটা দেখে উনি ছিটকায় মানে দৌড় দিয়ে উপরে উঠে আসেন, আবার গেট দিয়ে লাগায় দেন ঘর। এবং মানে এই জিনিসটা উনি ওই দিন ওনার মাথার থেকেই যায় না, উনি আর করতে পারে না। এবং উনি সিঁড়ির প্রতি ওনার একটা ফোবিয়া চলে যায়, উনি বাসার থেকে কয়েকদিন বেরোনো বন্ধ করে। তো রঞ্জনদার বাবা যিনি ছিলেন, তিনি তার এক বন্ধুকে নিয়ে আসেন। তার বন্ধুটা হচ্ছে খুব আশেপাশেরই কাছেরই একজন মসজিদের ইমাম। তিনি আসেন, তিনি এসে রঞ্জন চৌধুরীর সাথে কথা বলতে বলেন তাকে। তো রঞ্জন চৌধুরীর সাথে তিনি কথা বলেন, বলে যে তোমার কি হয়েছিল, তুমি কি, তোমার বাবা বললো তুমি নাকি ভয় পাও। তো বলতেছে যে আমি ভয় পাই কারণ তো তখন উনি খুলে বলেন যে আসলে কাকা, ব্যাপারটা হচ্ছে যে এরকম একটা ব্যাপার আমরা করেছিলাম এখানে, এবং তারপরে আমি ইদানিং এরকম দেখি, এবং আমি এরকমও দেখি যে আমার রুমের যে এই করিডোরের থেকে যে জানালা আছে, ওখানে মনে হয় কেউ জানালা খোলার চেষ্টা করে রাতের বেলা এসে। তো তখন উনি বলেন যে আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে তোমরা কোনো একটা জিনকে, আম, উনি যেটা করা হয় যে এই যে প্ল্যানচেট বলে যেটা হয়, সেটা হচ্ছে একটা জিনকে ডাকে, এবং এই পুরো জিনিসটা হলো হচ্ছে কুফরি কালাম, এবং এইগুলা করে। এবং তোমরা যেটা করছো এটাকে মানে জিনিসটাকে আরো খারাপ বানায় ফেলছো। একে তো কুফরি করতেছিল, তার মধ্যে তোমরা না জেনে তোমার বন্ধু একটা পড়ছে, এবং সে সঠিকভাবে বলে, সে হয়তো পাক পবিত্র ছিল না, এবং সেই কারণে আরেকটা সমস্যা হয়েছে, এবং ওই দিনটা লেগে গেছে, এবং সে তোমাকেই মূলত ডিস্টার্ব করতেছে, এবং আমার বিশ্বাস তোমার বন্ধুকে ডিস্টার্ব করতেছে। তো যাই হোক, আমি যেটা করব তোমার বলবো যে তুমি পাক পবিত্র থাকবা, পরিষ্কার থাকতে হবে, এবং তোমাকে আমি এখন আপাতত ঝেড়ে যাব, আর আমি চেষ্টা করব তোমার বাসায় যেন জিনিসটা সমস্যা না করে। তো উনি যে ছিলেন, উনি যিনি ইমাম সাহেব ছিলেন, তিনি তাকে কিছু ছেড়ে দেন, এবং তাকে পানি পড়া দিয়ে যান, বলে এটা খাবা। তাকে বলে তুমি পাক পবিত্র থাক। এবং তাদের যে পাশের একটা পাশ, ওই সাইড থেকে, মানে ওই পিছনের থেকে সাইড থেকে সামনের সাইড পর্যন্ত উনি কিছু পেরেক এনে ওই বাড়িটাকে বন্ধ করে দেন, পেরেক গেড়ে উনি বন্ধ করে দেন। এবং তারপর থেকে ওই রঞ্জন চৌধুরী আর ওই ভয়টা পেত না, বাট তার একটা কনস্ট্যান্ট সমস্যা হয়ে গিয়েছিল, এটা আপটিল উনি যখন পরবর্তীতে ওনার জীবন শুরু করেন, তখন পর্যন্ত উনি এই প্রবলেমটা ফেস করেছেন। উনি অনেক সময় একা থাকলে উদ্ভট অনেক কিছু দেখে ফেলতেন, এবং এটা কিন্তু তখন থেকেই শুরু। ওনার কিন্তু এই জিনিসটা এর আগে ছিল না, তখন থেকে শুরু। উনি একা থাকলে অনেক উদ্ভট কিছু দেখে ফেলতেন, এবং এটা উনি বলেছেন এমন এমন জিনিস দেখেছেন যেগুলা আসলে মানে বর্ণনাতীত। যেমন রাতের বেলা উনি রেস্টরুমে যাওয়ার জন্য দরজা খুলেছেন, উনি দেখেছেন যে ওনাদের যে রান্নাঘর আছে, যে রান্নাঘরে কেউ একজন মনে হচ্ছে যে ওখানে রুটি বেলছে বা কিছু করছে, একটা মহিলা। তো এবং উনি দেখে প্রথমে একটু কনফিউজ ছিল যে এটা ওনার ভাইয়ের বউ কিনা, বা ওনার নিজের ওয়াইফ তো রুমে ঘুমাচ্ছে, তো এটা হওয়ার কথা না। তো উনি যখন নাকি আর একটু সামনে যায়, সামনে যেয়ে দেখে
যে রুটি বেলছে সেটা একটা অপরিচিত মহিলা তার দিকে তাকে একটা হাসি দেয় এবং উনি ওইটা সহ্য করতে পারেন না, উনি দৌড় দিয়ে তাড়াতাড়ি চলে আসেন। তো এটা হচ্ছে এরকম একটা বিচ্ছিন্ন ঘটনা। এরকম আরো অনেক কিছু উনি দেখেছেন এবং বর্তমানে এখন এটা এরকম হয় না। এখন অনেক কমে গেছে ওনার জীবনে। উনার বয়স হয়েছে এবং উনি এ ধরনের জিনিস মানে কমই করেন। বাট উনি তারপরেও এড়িয়ে চলেন। ওই পুরানো বাসাটারই উনি এখনো অনেক কিছুই করেন না। মানে ছাদে যান না সন্ধ্যার পরে বা অনেক কিছু উনার ছেলে হয়েছে বড়, তাকে উনি সাবধানে রাখেন। তো উনি বলেছেন যে এই জিনিসটা তার জীবনে একটা গলগ্রহের মতো চেপে ধরেছে এবং এটা তার সেই একটা কাহিনী থেকেই তার ভিতরে তার জীবনে চলে এসছে এবং এটার থেকে উনি গেট রিড অফ করতে পারেননি পুরোপুরি। যদিও তাকে ওই যে ইমাম সাহেব হেল্প করেছিল এবং ওই সময়টাতে একটু তার সিচুয়েশনটা একটু ইজ হয়েছিল। বাট যখন তখন উনি কিন্তু এখনো ওই কিছু জিনিস এগুলো ফিল করেন এবং জিনিসগুলা উনি অবলোকন করেন মাঝে, মাঝে দেখেন এসব জিনিস উনার চোখে পড়ে। আসসালামু আলাইকুম শাফিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম নাইম লাবিব। এই ঘটনাটা আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি। তিনি যখন ছোট ছিলেন ওই সময়টাতে গ্রাম অঞ্চলের দিকে মানুষের প্রধান পেশা পুরোপুরিভাবে কৃষি। এখন যেমনভাবে ব্যবসার প্রচলন ব্যাপকভাবে ঘটেছে তেমন ছিল না তখন। সেই সময় রাতের বেলায় প্রায়শই ক্ষেত থেকে ধান চুরি হয়ে যাবার একটা ঘটনা শোনা যেত। এই কারণে গ্রামের লোকজন মিলে ঠিক করে যে তারা কাউকে পাহারাদার হিসেবে নিয়োগ দেবে এবং মাস শেষে সবাই মিলে কিছু টাকা দিয়ে তার বেতন পরিশোধ করবে। যেই কথা সেই কাজ। তাকে নিয়োগ দেওয়া হলো। পাহারাদার ছিল যুবক একজন লোক, কিন্তু গরিব, যে কারণে রাতের বেলা কাজটা করতে সে রাজি হয়। সে যখন পাহাড়ায় আসতো তখন দৌড়ে দৌড়ে পুরো ক্ষেত একবার চক্কর দিত আর কে রে ওখানে বলে চিৎকার দিতে দেখার জন্য কোনো নড়চড় চারপাশে দেখা যায় কিনা। অর্থাৎ সে সময়টাতে আসলে কৃষি কাজ নির্ভর ছিল মানুষের পেশা এবং সেখানে প্রায়ই আসলে ফসল চুরি হওয়ারও একটা ব্যাপার ঘটতো। তো এই জন্য গ্রামবাসী চিন্তা করে যে রাতে এই ফসলের ক্ষেতগুলো পাহারা দেওয়ার জন্য তারা একজন লোক নিয়োগ দেবেন, যেই লোক সারা রাত ধরে এই ফসল পাহারা দেবেন। তো যেহেতু রাতের বেলা সেই সময়টাতে এত বিদ্যুৎ বা এত আলো কোনো কিছুই ছিল না এবং একটা একটা সাধারণ মোবাইল ফোন না থাকলে কিন্তু আপনি চিন্তা করে দেখেন বাসার সাথে যোগাযোগ করা বা কারোর সাথে যোগাযোগ করার কোনো উপায় নেই, বিশেষ করে রাতের বেলা। আর ফসলের ক্ষেতগুলো অনেক বিরাট আকৃতির হয়ে থাকে, অনেক অনেক বেশি বড় হয়ে থাকে। সেখান থেকে চিৎকার করলেও বাসায় যদি কেউ ঘুমিয়ে থাকে তার পক্ষে শোনাটা খুব একটা সহজ না। তো এটা নিশ্চয়ই খুব একটা ঝুঁকিপূর্ণ কাজ। তো এই কাজটা করতে তারাই রাজি হতো যারা কিনা একেবারে গরিব পরিবার থেকে এসেছে। তো তেমনি একজন যুবক পাহারা দিতেন এবং কে রে ওখানে বলে চিৎকার করে দৌড়তেন পুরো মাঠটা, যেহেতু অনেক জায়গা। তো এক পাশ থেকে চুরি হয়ে গেলে কোনো লাভ হলো না, সেজন্য সে দৌড়ে বেড়াতেন মাঠের মধ্যে রাতের বেলা এবং বলতেন কে রে ওখানে। প্রথম 1 মাসে কোনো সমস্যা হয় না, কোনো চুরির খবরও পাওয়া যায় না। কিন্তু একদিন ভোরবেলা এক কৃষক ক্ষেতের পাশে একটা ডোবায় তার লাশ খুঁজে পায়, অর্থাৎ পাহারাদারের লাশ খুঁজে পায়। তার মাথা কেটে ফেলা হয়েছে আর হাত পা বাঁধা। ক্ষেতের খানিকটা অংশ রক্তে ভরেছিল। লোকেরা ভাবে যে হয়তো চোরেরা এই কাজ করেছে। এই ঘটনার পরও চুরির ঘটনা তেমন পাওয়া যায়নি, হয় না বললেই চলে। কিন্তু নতুন একটা ঘটনার আবির্ভাব হয়। প্রায় রাতেই যারা হাট থেকে বাড়ি ফিরে তারা নাকি দেখেছে যে প্রতি রাতে কে জানি লণ্ঠন হাতে ক্ষেতের পাশ দিয়ে দৌড়ায় আর গ্রো গ্রো করে আওয়াজ করে, একটা গজগজ আওয়াজ করে। এবং প্রতিদিন সকালে ক্ষেতের ওই নির্দিষ্ট জায়গায় যেখানে ওই পাহারাদারের লাশ আর রক্ত পাওয়া গিয়েছে সেখানে তাজা রক্ত পড়ে থাকতে দেখা যায়। প্রতিদিনই একই ঘটনা ঘটে। তাই কিছু লোক মিলে ঠিক করে যে তারা আবার রাতের বেলায় ক্ষেতের মাঝে লুকিয়ে দেখবে যে আসলে ঘটনাটা কি হয়। অর্থাৎ এই ঘটনার পরে সবাই মনে করলো যে সেই পাহারাদারকে হয়তো চোররা খুন করে গেছে। কিন্তু
তারপরেও আর চুরি হচ্ছে না। চোররা খুন করলে তো এরপর পর আরো চুরি বেড়ে যাওয়ার কথা। যেহেতু পাহারাদারের জন্য চুরি করতে পারছিল না, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন চুরি করার কথা। কিন্তু চুরি আর হচ্ছে না। যারা হাট থেকে বাড়ির দিকে ফেরে তারা দেখে যে এই যে মাঠ বা ক্ষেতের জমিগুলো রয়েছে সেখানে রাতের বেলা কেউ লণ্ঠন হাতে নিয়ে আওয়াজ করে দৌড়ে বেড়ায়। তা আসলে ব্যাপারটা কি হচ্ছে এটা দেখার জন্য কয়েকজন সেখানে রাতে থাকার একটা পরিকল্পনা করে। তাই কিছু লোক মিলিয়ে ঠিক করেন এবার তারা রাতের বেলায় ক্ষেতের মাঝে লুকিয়ে দেখবে ঘটনাটা কি। এক রাতে তারা তাই করে। রাত ঠিক ৩টার দিকে ঘটে ঘটনাটা। দূর থেকে তারা দেখতে পায় লাঠি ও লণ্ঠন হাতে সাদা পোশাকের কে জানি এদিকে দৌড়ে আসছে। আর দূর থেকেও একটা গজগজ ঘোর আওয়াজ পাওয়া যাচ্ছে। কিছুটা কাছে আসতেই তারা ভয়ে শিউরে ওঠে। এটা ওই পাহারাদার যে মারা গেছে। ঘাড়ে মাথা নেই, তাই ওইখান থেকেই আওয়াজটা আসছে এখানে। তারা যেখানে লুকিয়েছিল সেখানে এসে আত্মাটা দাঁড়িয়ে পড়ে। তার দিকে কাঁধ ফিরে তাকায় যেন তাদের কি দেখছে, আর আরো একবার ওই ক্রো ক্রো আওয়াজটা করে দৌড়ে চলে যায়। এই ঘটনা দেখে তারা সবাই সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এই ঘটনার বেশ অনেক দিন ধরে চলে। এখনো মাঝে মাঝে নাকি দূর থেকে সাদা পোশাকের কাউকে দৌড়তে দেখা যায়। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, এতক্ষণ থেকে আমি আপনাদেরকে অনেকগুলো ভয়ানক ভয়ানক ঘটনা শোনানোর চেষ্টা করেছি। যেই ঘটনাগুলো আপনাদেরকে শুনিয়েছেন আর যে রাসেল ভাই আর জাফরান ভাই, ডক্টর আলিফ, বাবু ভাই সহ আমি নিজেও কিন্তু বেশ কয়েকটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই ঘটনাগুলোর মধ্যে ছিল গ্রামের ঘটনা, ছিল বাসাবাড়ির ঘটনা, ছিল বাস্তব অভিজ্ঞতার কিছু ঘটনা এবং সব থেকে ইন্টারেস্টিং ছিল আর যে ডক্টর আলিফ ভাইয়ের যে ঘটনাগুলো। তো দর্শক, এই ঘটনাগুলোর মধ্যে থেকে কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে, সব থেকে বেশি ভয়ানক লেগেছে, কোন ঘটনাটি শুনে আপনি বেশ বেশি ভয় পেয়েছেন, এই একাকিত্ব রাতে আপনি যে শুনতেছেন, কাকে নিয়ে শুনতেছেন, কিভাবে শুনতেছেন, কোন মিনিটের ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক লেগেছে, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু অবশ্যই দিয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে। কারণ আপনাদের কমেন্টগুলো, আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর দর্শক, আপনারা একটা বিষয় সকলেই জানেন যে আমরা কিন্তু আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে প্রতিনিয়ত প্রতিফলন সহ অন্যান্য ভয়ানক ভয়ানক ঘটনাগুলো কিন্তু উপস্থাপন করে থাকি। এই ঘটনাগুলোর মধ্যে থেকে সবগুলোই কিন্তু বাছাইকৃত সেরা ঘটনা, যেই ঘটনাগুলো শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু আমরা রেডি করে থাকি। অনেক কষ্ট করি, অনেক বাছাই কাছাই করে কিন্তু আমরা একটা করে এপিসোড তৈরি করি। আপনারা যদি আমাদের চ্যানেলটি ভিজিট করেন তাহলে হয়তো জানতে পারবেন, দেখতে পারবেন, বুঝতে পারবেন যে আসলে আমাদের এপিসোডগুলো কতটা স্পেশাল। তো প্রিয় লিসেনার্স, আমাদের আজকের এপিসোডটি ছিল এতটুকুই। কেমন লাগলো আজকের ঘটনাগুলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর একটা রিকোয়েস্ট থাকবে, যারা যারা এরকম ভয়ানক ঘটনাগুলো শুনতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন যেন আমাদের ভিডিওগুলো প্রতি রাত্র 10টার সময় আপনার নোটিফিকেশনে যাইতে পারে। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। আবার দেখা হচ্ছে নতুন এপিসোডে নতুন অনেকগুলো ভয়ানক ভয়ানক ঘটনা নিয়ে। আজকে চলে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু কালকে রাত 10টার সময় ঠিক আবারও দেখা হচ্ছে, একই সময়ে, একই চ্যানেলে, একই টাইমে। আপনাদের সবার সুস্থ এবং মঙ্গল কামনা করে শেষ করবো আমাদের আজকের এপিসোড। সবার কাছে দোয়া যাচ্ছি, আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই অনেক কিছু আশা করা যায়। তো প্রিয় লিসেনার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।